Good evening, everyone. গুড ইভিনিং স্যার। আসসালামু আলাইকুম গুড স্যার। ইভিনিং স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আমরা তাহলে মোটামুটি ক্লাসে চলে যাব যে আমরা কি কন্টেন্ট গুলো পড়বো এবং আমাদের এক্সাম ফোকাস মূলত পড়াশোনা হবে। তো আজকে ফার্স্ট ক্লাসে আমি একটা টেকনিক্যাল টপিক দিয়ে শুরু করব। টেকনিক্যাল টপিক যেহেতু এখানে নাম্বার অফ ফ্যাসিলিটিটা থাকবে, তার মানে আপনার একাধিক টিচার পড়াবে, সুতরাং সিলেবাসটা ভাগ ভাগ করে পড়ানো। তা আমি যেটা করি, আমি ফার্স্টে প্রফেশনাল লেভেলে একটা টেকনিক্যাল টপিক পড়াই, IAS 12 ট্যাক্সেশন। আপনারা জানেন যে IAS 12 ইজ ট্যাক্সেশন। এখানে ডেফার ট্যাক্স আছে এবং খুব ফ্রিকোয়েন্টলি IAS 12 থেকে কোশ্চেন থাকে প্রফেশনাল লেভেলে। এটা ধরে নিচ্ছি যে এই টেকনিক্যাল টপিকস এর আগে আপনাদের অনেকেরই হয়তো পড়ার সুযোগ হয়নি, বাট আমি একেবারে বেসিক থেকে শুরু করব যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। ওকে, সো লেট মি শেয়ার মাই স্ক্রিন। আর কোশ্চেন করবেন, মোস্ট ওয়েলকাম টু ask the relevant question. Can you see my screen? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন তাই না? ওকে, এখানে আমার কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আছে, এরপরে আমরা কিছু কোশ্চেন সলভ করব ইফ টাইম অ্যালাউস। আচ্ছা, IAS 12 এর ক্যাপশনটা কি? ট্যাক্সেশন, রাইট? ট্যাক্সেশন, এখন এই ট্যাক্সের ভিতর কারেন্ট ট্যাক্স থাকে, ডেফার্ড ট্যাক্স থাকতে পারে, রাইট? আপনার ইনকাম স্টেটমেন্ট যদি দেখেন, প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে আসলে ট্যাক্সের একটা ক্যাপশন থাকে, তাই না? ইনকাম স্টেটমেন্টে জি জি এই যে জি। যেমন প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে ট্যাক্স এক্সপেন্স থাকে। এই ট্যাক্স এক্সপেন্সের ভিতর কি থাকে? কারেন্ট ট্যাক্স থাকে আর ডেফার্ড ট্যাক্স থাকে, কারেক্ট? তা আপনারা প্রফেশনাল লেভেলে তো আছেই, প্লাস সার্টিফিকেট লেভেলেও কোম্পানির অ্যাসেসমেন্ট গুলো দেখেছেন, তাই না? তো সেখানে কি থাকে? কোম্পানির অ্যাসেসমেন্ট গুলো ট্যাক্সেবল প্রফিটের উপর ট্যাক্স প্রভিশন করতে হয়, তাই না? ট্যাক্সেবল জি। প্রফিটের উপর ট্যাক্স প্রভিশন করতে হয়, অর্থাৎ একটা কোম্পানির ট্যাক্স কম্পিটিশনে আপনারা অবশ্যই করেছেন, কোম্পানির অ্যাসেসমেন্ট করেছেন, সেখানে যে ট্যাক্সেবল প্রফিট থাকে ওই প্রফিটের উপর আপনারা প্রভিশন করেন। অ্যাকাউন্টিং প্রফিট কিন্তু ডিফারেন্ট, তাই না? জি অ্যাকাউন্টিং প্রফিট আপনার ইনকাম স্টেটমেন্টে আইএফআরএস অনুযায়ী এবং কোম্পানির পলিসি অনুযায়ী যে ইনকাম স্টেটমেন্ট আপনি তৈরি করতেছেন সেটাতে যে প্রফিটটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। আর ট্যাক্স প্রফিট, সেই অ্যাকাউন্টিং প্রফিট নিয়ে আপনি শুরু করেন, বাট সেখানে অনেক অ্যাডজাস্টমেন্ট থাকে, অ্যাডজাস্টমেন্ট দিয়ে তারপরে আপনি ট্যাক্স প্রফিট বের করেন। এই আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় সবার আছে, তাই না? দ্যাট ইজ গুড। তাহলে সেখানে কিছু আইটেম থাকে যে আপনার অ্যাডজাস্ট করতে হয়, কিছু এক্সপেন্স থাকে যে এক্সপেন্স গুলা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, রাইট? সেগুলোকে কি করেন? ওই এক্সপেন্স গুলাকে আপনারা আহ, আহ, আপনার অ্যাড ব্যাক করেন, কারেক্ট? আবার কিছু ইনকাম আছে যে ইনকাম গুলা এখন ইনকাম হিসাবে কনসিডার করবে না, এটা একটা ডেফার্ড ফর দ্য টাইম বিং হয়তো ইনকাম হিসাবে কনসিডার করবে, তাহলে ওই ইনকাম গুলো আপনারা কি করেন? বাদ দিয়ে দেন। তার মানে আমাদের জুরিসডিকশনে যে ট্যাক্স ল আছে এটা আসলে আইএফআরএস এর সাথে অ্যালাইন না। অনেক কিছু আছে আইএফআরএস কে ফলো করে, আবার অনেক কিছু আছে আইএফআরএস এর মতো না, মানে ক্যাশ বেসিস, আবার ক্যাশ বেসিস আর অ্যাকাউন্টস রাইট। হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। ডিফারেন্সটা ওই জায়গায় এসে ক্রিয়েট হয়েছে। না, ট্যাক্স সব 100% আবার ক্যাশ বেসিস না, কিন্তু আপনি রেভিনিউ যদি বলেন ওটা কিন্তু ক্যাশ বেসিস না, ওটা আপনার অ্যাক্রুয়াল বেসিস, ট্যাক্সও অ্যাক্রুয়াল বেসিস, রাইট? তাহলে Yes. দেখেন, তা এখন তাহলে এই যে IAS 12 এটা কারেন্ট ট্যাক্স, ডিফার্ড ট্যাক্স উভয়ই নিয়ে আলোচনা করে। তো আমরা খুব মানে আমি বলবো ভেরি আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে শিখবো যে ডেফার্ড ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করে। আমার মনে হয় প্রত্যেকটা পার্টিসিপেন্ট এখানে বুঝতে পারবে। IAS 12 কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স দুইটা নিয়ে আলোচনা করে। তা কারেন্ট ট্যাক্সটা অনেকটা সিম্পল, রাইট? Sir. আপনার ট্যাক্সেবল যে ইনকাম হবে সেই ইনকামের উপর আপনি প্রভিশন করবেন। এখন কথা হচ্ছে হলো, একটা কোম্পানি কারেন্ট ট্যাক্স কি সবসময় ইনকাম স্টেটমেন্টে যাবে?
অ্যান্সার ইজ নো। তাহলে কারেন্ট ট্যাক্স কোথায় কোথায় যেতে পারে? কারেন্ট ট্যাক্স ইনকাম স্টেটমেন্টের নেট প্রফিটে হিট করতে পারে, আবার কারেন্ট ট্যাক্স ইনকাম স্টেটমেন্টের আদার কম্প্রিহেনসিভ ইনকাম একটা পার্ট আছে, তাই না? আপনারা জানেন জি। ওসিআই জি, বলে স্যার। সংক্ষেপে, কারেক্ট? ওসি মানে জি প্রফিট, জি প্রফিট আফটার ট্যাক্স বের করার পরে এই যে প্রফিট আফটার ট্যাক্স, যেটা পিএটি, আমি সংক্ষেপে পিএটি বললাম, প্রফিট আফটার ট্যাক্স, এটা বের করার পরে আদার কম্প্রিহেনসিভ ইনকাম দেয়া হয় আইটেম গুলা। আদার কম্প্রিহেনসিভ ইনকামের কয়েকটা আইটেমের নাম বলতে পারবেন? যেমন স্যার অ্যাসেট রিভ্যালুয়েশন হইলে অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। কামরুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনি আপনি বা কেউ একজন আমার সাথে যোগাযোগ করেছিলেন যে নতুন বই আমি কি স্যার পেয়েছেন? আমি সেই কামরুল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে মানে নতুন বই বিফোর পাবলিকেশন অফ দ্য আইসিএবি, মানে উই কুড নট না শেয়ার ইট অসুবিধা উইথ নেই স্যার। এনিওয়ান, রাইট? এই কারণে আসলে দিইনি, বুঝছেন? কিছু তো আপনার নিয়ম আছে, ওই না ঠিক নিয়মের আছে বাইরে স্যার, যে আমি আমাদের বুঝতে কাজ করা পারতেছি। ঠিক না। আর যেহেতু আপনার ফর দ্য টাইম বিং পেয়ে যাবেন, এই জন্য তা আমি বই আর ওটা পেয়ে গেছি পাবলিশ স্যার, করিনি। বই পেয়ে ওকে গেছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই দ্য ওয়ে। আচ্ছা, তাহলে কামরুল ইসলাম শেয়ার করলেন যে স্যার এখানে রিভ্যালুয়েশন রিজার্ভ থাকতে পারে। ইয়েস, রিভ্যালুয়েশন রিজার্ভ একটা ওসিআই আইটেম, রাইট? তাহলে এই রিভ্যালুয়েশন রিজার্ভের সাথে যদি কোনো ট্যাক্স থাকে, সেটাও কোথায় যাবে? ওসিআই তেই হিট করবে। তাহলে ট্যাক্স এক্সপেন্স বা ট্যাক্স ইনকাম, এটা সবসময় নেট প্রফিটে হিট করবে, নট নেসেসারি। এটা ওসিআই তে হিট করতে পারে, রাইট? যদি ওই এক্সপেন্স বা ইনকামটা ওসিআই এর আইটেম হয়, কারেক্ট? যেমন এখানে কামরুল ইসলাম বলল যে স্যার রিভ্যালুয়েশন রিজার্ভ, আপনি একটা অ্যাসেট রিভ্যালুয়েশন করছেন, সেখানে আপওয়ার্ড রিভ্যালুয়েশন হয়েছে, রাইট? সেখানে একটা রিজার্ভ ক্রিয়েট হয়েছে। আপনারা জানেন যে IAS 16 অনুযায়ী রিভ্যালুয়েশন রিজার্ভের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হয়, তাই না? আপনারা অবশ্যই পড়বেন, IAS 16 পড়বেন, সেখানে রিভ্যালুয়েশন দেখবেন। তা সেখানে একটা অ্যাসেট রিভ্যালুয়েশন করলেও ওখানেও কিন্তু ট্যাক্সের ইম্প্যাক্ট থাকে, কারণ ওই আইটেমটা বিক্রি করে দিলে তো আপনাকে ট্যাক্স দিতে হবে। দ্যাটস ওয়াই ওই ট্যাক্সটা কিন্তু নেট প্রফিটে হিট করবে না, ওই ট্যাক্সটা কোথায় যাবে? ওসিআইতে যাবে। অনুরূপভাবে কোনো ইনকাম বা এক্সপেন্স যদি ডাইরেক্ট ইকুইটিতে হিট পড়ে, ডাইরেক্ট ইকুইটিতে কিভাবে হিট পড়তে পারে? যেমন আমি আপনাদেরকে বুঝাই, গত বছরে যদি কোনো এরর থাকে, ওই এররটা গত বছরে ফাইন্ড আউট হয়নি, এই বছরে এসে 2024 সালে এসে ওই এররটা ফাইন্ড আউট হলো, যার ফলে কি হলো? দেখা গেল যে গত বছরে রেভিনিউ আন্ডারস্টেটেড ছিল, রেভিনিউ আন্ডারস্টেটেড থাকার কারণে প্রফিট আন্ডারস্টেটেড হয়েছে। তাহলে সেটা এই বছরে এসে যদি অ্যাডজাস্টমেন্ট দেন, আপনাকে কোথায় অ্যাডজাস্টমেন্ট দিতে হবে? রিটেন আর্নিংস, ইকুইটিতে, রাইট? রিটেন আর্নিংস এ। তাহলে রিটেন আর্নিংস এ যদি আপনি অ্যাডজাস্টমেন্ট দেন, ওই ইনকামের সাথে তো ট্যাক্স ছিল, তাই না? ইয়েস স্যার। রাইট, তাহলে ওই ট্যাক্সটাও আপনাকে কি করতে হবে? রিটেন আর্নিংস এই অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তাহলে এখানে IAS 12 বলছে যে কোনো ইনকাম বা এক্সপেন্স যদি নেট প্রফিটে হিট পড়ে, তাহলে ওইটার সাথে যে রেলিভেন্ট ট্যাক্স থাকবে সেটাও নেট প্রফিটে হিট পড়বে। কোনো ইনকাম বা এক্সপেন্স যদি ওসিআই তে হিট পড়ে, ওইটার সাথে যে রেলিভেন্ট ট্যাক্স থাকবে সেটাও ওসিআই তে হিট পড়বে। কোনো ইনকাম বা এক্সপেন্স যদি ইকুইটিতে হিট পড়ে, তাহলে ওইটার সাথে যে ট্যাক্স ইনকাম বা এক্সপেন্স থাকবে সেটাও ইকুইটিতে হিট পড়বে, রাইট? ভেরি সিম্পল রুল। এটা দিল আপনার কারেন্ট ট্যাক্স, রাইট? এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো ডেফার্ড ট্যাক্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেফার্ড ট্যাক্স। ফার্স্ট অফ অল, ডেফার্ড ট্যাক্স আলোচনা করার আগে আমি ফিরে যাব আপনারা সার্টিফিকেট লেভেলে যে ট্যাক্স অ্যাসেসমেন্ট করছেন, সেখানে কিছু মানে জাস্ট রিক্যাপ করব। সার্টিফিকেট লেভেলে আপনারা যে ট্যাক্স অ্যাসেসমেন্ট করেছেন বা এখন প্রফেশনাল লেভেলেও করবেন বা পড়বেন, তখন আপনারা কি করছেন? অ্যাকাউন্টিং প্রফিট নিয়ে শুরু করছেন, রাইট? এর সাথে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করে ট্যাক্স প্রফিট বের করছেন, কারেক্ট? তাহলে এই অ্যাডজাস্টমেন্ট গুলো জাস্ট একটু চিন্তা করে দেখেন, বা ওই নলেজ গুলো আপনি জাস্ট রিক্যাপ করেন, যে ওখানে কিছু আছে এক্সপেন্স ছিল, সেগুলোকে অ্যাড ব্যাক করা হয়েছে, মানে প্রফিটের সাথে আরো অ্যাড করছেন, মানে ওই এক্সপেন্স গুলো অ্যালাউয়েবল এক্সপেন্স না এই মুহূর্তে। কিছু ইনকাম আছে, যে ইনকাম গুলো আপনি আবার এখান থেকে বাদ দিচ্ছেন, যেগুলো আসলে এখন ইনকাম না, পরবর্তীতে ইনকাম বলবে। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়েছেন, এই অ্যাডজাস্টমেন্ট গুলা কারণেই কিন্তু অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স প্রফিট ডিফারেন্ট আসছে, তাই না? জি হোয়াট ইজ পয়েন্ট? অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স অফ প্রফিট হচ্ছিল
ডিফারেন্ট আসছে এই অ্যাডজাস্টমেন্ট গুলোর কারণে, তাহলে দেখেন সেটা যদি ডিফারেন্ট আসে তাহলে আপনাকে এখানে দেখেন আমি বলবো অ্যাকাউন্টিং প্রফিট। আপনারা যে জিনিসটা বুঝতে পারবেন সহজে সেটা সেটা দিয়ে শুরু করি, প্রফিট আর ট্যাক্স প্রফিট, রাইট? তাহলে অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স প্রফিট কখনোই সেম হয় না, কারণ কিছু অ্যাডজাস্টমেন্ট থাকেই, রাইট? তাহলে অ্যাকাউন্টিং প্রফিট নিয়ে আমি শুরু করতেছি, বাট ট্যাক্স প্রফিটে আপনার অ্যাডজাস্টমেন্ট করে করে ট্যাক্স প্রফিটে পৌঁছাচ্ছে। তাহলে এই অ্যাকাউন্টিং প্রফিট সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে অ্যাডজাস্টমেন্ট গুলা অ্যাডজাস্টমেন্ট অনেক থাকতে পারে, 1 2 3 অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, অ্যাডজাস্টমেন্ট গুলো হয়ে ট্যাক্স প্রফিট আসছে। এই অ্যাডজাস্টমেন্ট গুলো দুই ধরনের হয়। কি কি অ্যাডজাস্টমেন্ট? অ্যাকাউন্টিং এর ভাষায়, আইএফআরএস এর ভাষায় এই অ্যাডজাস্টমেন্ট গুলো দুই ধরনের হয়। একটা হলো মানে এই যে ডিফারেন্স অ্যাডজাস্টমেন্ট, কি অ্যাডজাস্টমেন্টকে যদি আমি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি এটাকে বলবো ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্স গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে হলো টেম্পোরারি ডিফারেন্স আর একটা হলো পার্মানেন্ট ডিফারেন্স। এবার আমি অ্যাকাউন্টিং এ আসতেছি আস্তে আস্তে করে। এই যে অ্যাডজাস্টমেন্ট গুলাকে, এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় আমি বলবো ডিফারেন্স, মানে দুইটা প্রফিটের ভিতর ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্স গুলা দুই ভাবে ভাগ করছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 12। একটা হলো টেম্পোরারি ডিফারেন্স আর একটা হলো পার্মানেন্ট ডিফারেন্স। নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন টেম্পোরারি ডিফারেন্স কি আর পার্মানেন্ট ডিফারেন্স কি। পার্মানেন্ট ডিফারেন্স হচ্ছে হলো এই অ্যাকাউন্টিং আর ট্যাক্সের ভিতর এমন কিছু কারণে ডিফারেন্স হয়েছে যেটা কখনোই ট্যাক্স অ্যালাওয়েবল এক্সপেন্স হিসাবে কনসিডার করবে না, কখনোই করবে না, ইন ফিউচারেও কখনো করবে না। এরকম কিছু এক্সপেন্স থাকতে পারে যে ইন ফিউচারেও ট্যাক্স কখনো সেটাকে এক্সপেন্স হিসাবে, অ্যাডমিজেবল এক্সপেন্স হিসাবে অ্যালাউ করবে না। দিস ইজ কল্ড পার্মানেন্ট ডিফারেন্স। গট ইট? নাম শুনে আপনারা বুঝতে পারছেন। আর এমন কিছু এক্সপেন্স বা ইনকাম আছে যেগুলাকে এখন ট্যাক্স এক্সপেন্স বা ইনকাম বলতেছে না, বাট একটা ফিউচার পিরিয়ডে বলবে। এরকম কিন্তু অনেক আইটেম আছে, এরকম আইটেমের সংখ্যাই বেশি, যে এখন ট্যাক্স বলতেছে এটা না, এটা আসলে এখন ইনকাম বা এক্সপেন্স না। কখন হবে? যখন ক্যাশে পেমেন্ট করা হবে। একজন বললো যে স্যার ক্যাশ বেসিসে ট্যাক্সের বেশি আছে, রাইট? যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল বলি, ধরেন আপনি ইন্টারেস্ট অ্যাক্রু করছেন, ওই অ্যাক্রুড ইন্টারেস্টটাকে আপনি পিএনএল এক্সপেন্স হিসাবে চার্জ করছেন, সাথে সাথে লাইবিলিটি ক্রিয়েট করছেন। ট্যাক্স কিন্তু এই অ্যাক্রুড ইন্টারেস্টে এক্সপেন্স বলবে না, সে যখন ইন্টারেস্ট পেমেন্ট করা হবে, রাইট, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে যখন ইন্টারেস্টটা ব্যাংক চার্জ করবে তখন সেটাকে সে এক্সপেন্স হিসাবে অ্যালাউ করবে। গট ইট? তাহলে কি এই এই পার্টিকুলার যে ট্যাক্স, এই পার্টিকুলার যে ইন্টারেস্ট পেয়েবল, এটা তো একটা লাইবিলিটি, রাইট? তাহলে এই পেয়েবলটা কি একটা ডিফারেন্স ক্রিয়েট করছে না? বাট জি দিস ডিফারেন্স ইজ টেম্পোরারি ডিফারেন্স। গট ইট? দিস ইজ জি নট পার্মানেন্ট ডিফারেন্স। আমি একটা পার্মানেন্ট ডিফারেন্সের এক্সাম্পল বলি, আপনারা সবাই এটা জানেন, বাংলাদেশের ট্যাক্স লতে এটা আছে যে কোম্পানি যদি কোনো সিডান কার কেনে, রাইট, এটার একটা লিমিট আছে। আই ডোন্ট নো দ্য এক্সাক্ট লিমিট, যে ফর এক্সাম্পল 40 লাখ পর্যন্ত 36 লাখ, ওকে, আই এম নট দ্য এক্সপার্ট অফ ট্যাক্সেশন, রাইট? আগে ছিল স্যার, আগে চেঞ্জ হয়ে যায় এটা। হ্যাঁ, এটা চেঞ্জ হয়, রাইট? জি মানে 36 লাখ, তাহলে 36 লাখ পর্যন্ত ডেপ্রিসিয়েশন ওটা অ্যাডমিজেবল হবে। 36 লাখের উপরে যদি গাড়ি কেনেন, এখন তো গাড়ির দাম 36 লাখের উপরে ম্যাক্সিমাম হবে, যদি কেউ মোটামুটি ইউভি গাড়ি কেনে তাহলে তো 50 লাখের উপরে যাবে। তাহলে 50 লাখ দিয়ে একটা গাড়ি কিনলে তাহলে এই 15 লাখ বা 16 লাখ টাকা ইনঅ্যাডমিজেবল এক্সপেন্স হয়ে যাবে। অর্থাৎ এটা ডেপ্রিসিয়েশন কখনোই ট্যাক্স অফিস অ্যালাউ করবে না। তাহলে কি ওটা পার্মানেন্ট ডিফারেন্স ক্রিয়েট করবে। তাহলে টেম্পোরারি ডিফারেন্স আর পার্মানেন্ট ডিফারেন্স কি সবাই বুঝতে পেরেছেন? এটা না বোঝার কিচ্ছুই নেই। ক্লিয়ার সবার কাছে? জি ক্লিয়ার? স্যার। ওকে, এখন আসেন আমি আস্তে আস্তে করে টার্ম গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আর কোনো ডেফার্ড ট্যাক্স ভেরি সিম্পল, ভেরি ইজি। এবার আসেন আইডেন্টিফিকেশন অফ টেম্পোরারি ডিফারেন্স। দিস ইজ ভেরি ম্যাটার। আপনাকে টেম্পোরারি ডিফারেন্স আইডেন্টিফাই করতে হবে, যে কোথায় কোন কোন আইটেমে আমার টেম্পোরারি ডিফারেন্স আছে কোর্সিনে, কারেক্ট? এই টেম্পোরারি অনলি ডেফার্ড ট্যাক্স ইজ অনলি ফর টেম্পোরারি ডিফারেন্স। Deferred tax
is only created case of temporary difference. রাইট, ডিফারেন্ট ট্যাক্স শুধুমাত্র টেম্পোরারি ডিফারেন্সের ক্ষেত্রেই ক্রিয়েট হবে, পার্মানেন্ট ডিফারেন্সের ক্ষেত্রে কোনো ডিফারেন্ট ট্যাক্স ক্রিয়েট হবে না। এর যুক্তি কি, এগুলো সব আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। যেটা পার্মানেন্ট ডিফারেন্স এটা তো কখনোই ট্যাক্স অ্যালাউই করবেন, তাহলে এটা তো ফরগন কেস, রাইট। এখন আমাদেরকে আরেকটা জিনিস একটু নোট ডাউন করেন, আইএফআরএস অনুযায়ী বা আইএস 12 অনুযায়ী ডেফার্ড ট্যাক্স বা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট or লাইবিলিটি হোক, এক্সপেন্স হোক, হোয়াট এভার, ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করা হচ্ছিল ব্যালেন্স শিট মেথড অনুযায়ী, রাইট। ইউ শ্যাল নেভার থিঙ্ক থ্রু ইনকাম স্টেটমেন্ট প্রসেস, রাইট। ইনকাম স্টেটমেন্ট প্রসেস দিয়ে আপনি ডেফার্ড ট্যাক্স কখনোই চিন্তা করবেন না। তাহলে ডেফার্ড ট্যাক্স কিভাবে আমি চিন্তা করব, ব্যালেন্স শিট মেথডে। ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করা হয় ব্যালেন্স শিট মেথড অনুযায়ী। তবে Clear? asset এখন স্যার ব্যালেন্স শিটে এরকম অ্যাসেট মাইনাস লাইবিলিটি না, একটা অ্যাসেট বা লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত সেটার, আর ওই ট্যাক্স ওইটাকে কত অ্যাসেট বা লাইবিলিটি বলে। যেমন একটা Yes, প্রপার্টি sir. প্ল্যান ইকুইপমেন্ট, So ধরেন tax আপনি একটা base. ফার্নিচার আছে, ওই ফার্নিচারের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত, অর্থাৎ কস্ট মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেইটার ট্যাক্স ওইটাকে কত ক্যারিং অ্যামাউন্ট বলছে। সাপোজ একটা লাইবিলিটি, এই যে একটা লাইবিলিটি আমি একটু আগে বললাম যে ইন্টারেস্ট পেয়েবল, এই ইন্টারেস্ট পেয়েবল এর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত, ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট কত। ট্যাক্স ক্যারিং অ্যামাউন্টটাকে আইএফআরএস এর ভাষায় ট্যাক্স বেস বলা হয়, আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্টটাকে আইএফআরএস এর ভাষায় অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্টই বলা হয়, রাইট। ক্লিয়ার? জি, ইয়েস তাহলে কোনো একটা অ্যাসেট বা লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত, ট্যাক্স বেস কত, রাইট। অ্যাকাউন্টিং, সরি এখানে আছে অ্যাকাউন্টিং ক্যারিং, এর পরে আছে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত আর ট্যাক্স বেস কত, সেইটা আমাদেরকে বের করতে হবে। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস, দিস টু টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট। তাহলে কোন একটা অ্যাসেট বা লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত, ট্যাক্স বেস কত, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এখানে আপনারাই বলেন, একটু আগে আমি যে ইন্টারেস্ট পেয়েবলের কথা বললাম, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, ট্যাক্স বেস কি আছে, ট্যাক্স tax বেস base নীল, nil, sir. নেই স্যার Tax base রাইট, nil. নীল, ভেরি কারণ সিম্পল, ট্যাক্স অ্যালাউ করবে রাইট। এই মুহূর্তে অ্যালাউ করবে না, ভবিষ্যতে অ্যালাউ করবে, বাট ওটা টেম্পোরারি ডিফারেন্স হতে হবে কিন্তু। তাহলে ট্যাক্স বেস নীল, ভেরি সিম্পল। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আসেন, আর এটা তো আমরা জানি যে ট্যাক্স প্রফিট কি আর অ্যাকাউন্টিং প্রফিট কি, এটা তো আমরা ভেরি গুড অ্যাওয়ার। ওকে, তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট অ্যাসেট বা লাইবিলিটির, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস, কোনো অ্যাসেট বা লাইবিলিটি হবে, তাই না? এটা অ্যাসেট বা লাইবিলিটি, কোনো একটা অ্যাসেট বা লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত আর ট্যাক্স বেস কত। তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কিভাবে বের করেন, নর্মালি আইএফআরএস অনুযায়ী, রাইট। আইএফআরএস অনুযায়ী যে অ্যাকাউন্টিং করেন, এখানে কিছু কোম্পানি পলিসিও থাকতে পারে, তাই না, যে ডেপ্রিসিয়েশন পলিসি কত, ট্যাক্স বেস হচ্ছিল ট্যাক্স ল অনুযায়ী অ্যাসেট বা লাইবিলিটির ভ্যালু, তাই না, জি, ট্যাক্স ল অনুযায়ী। এটা জুরিসডিকশন টু জুরিসডিকশন ভ্যারি করবে, রিজিম টু রিজিম ভ্যারি করবে, রাইট, ইয়েস স্যার কারেক্ট, দ্যাটস গুড। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কি বুঝলাম, অ্যাসেট বা লাইবিলিটির ট্যাক্স বেস কি বুঝলাম, টেম্পোরারি ডিফারেন্স কি বুঝলাম, পার্মানেন্ট ডিফারেন্স কি বুঝলাম। এখন আসেন, এই টেম্পোরারি ডিফারেন্স টু টাইপস হয়, দেয়ার আর টু টাইপস অফ টেম্পোরারি ডিফারেন্স। সো হোয়াট আর দিস, one is taxable temporary difference, another is deductible temporary difference. আমি আবারও বলছি, টেম্পোরারি ডিফারেন্স দুই প্রকার হয়, একটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আর একটা হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স।
These two things is very important. For taxable Sir- temporary difference, if you please স্যার বলেন না এটাই বলতে চাইছিলাম যে একটু এক্সপ্লেন করলে ভালো হয় আর কি, দুইটা জিনিস। আরে এক্সপ্লেন তো করতেছি, একটু সময় দেবেন তো, আমি তো কথা বলছি তো, এক্সপ্লেন তো করবো। আমি কি আপনাদের পজিশনটা বুঝতে পারি না যে আপনারা আপনাদের কতটুকু প্রয়োজন, এটা তো আমি কিছুটা বুঝতে পারি। এরপরেও তো থ্যাংক ইউ স্যার। কোশ্চেনের সুযোগ থাকবে। তাহলে অ্যাকাউন্টিং ক্যারি, সরি আমি যেখানে ছিলাম, তাহলে এই টেম্পোরারি ডিফারেন্সটা, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা নাও বুঝতে পারেন, রাইট, আমি সুন্দর করে বুঝাই দেবো পরে। ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, তাহলে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের সাথে যদি আমি রেলিভেন্ট ট্যাক্স রেট মাল্টিপ্লাই করি, কেন রেলিভেন্ট ট্যাক্স রেটের কথা বলছি? কারণ কোন একটা ইনকামের বা এক্সপেন্সের উপর ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্স রেট থাকতে পারে। আপনারা যেহেতু অ্যাসেসমেন্ট করছেন, আপনারা জানেন কোম্পানি অ্যাসেসমেন্ট, যেমন ডিভিডেন্ডের উপর এক ধরনের ট্যাক্স রেট থাকে, তাই না? আবার বিজনেস ইনকামের উপর এক ধরনের ট্যাক্স রেট থাকে, ক্যাপিটাল গেইনের উপর এক ধরনের ট্যাক্স রেট থাকে, তাই না? Yes, জি sir. ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্স রেট থাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইনকামের উপর। তাহলে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স যদি থাকে, মানে এই টেম্পোরারি ডিফারেন্সটা কিসের কিসের ভিতরে হবে? এই দুটার ভিতরে হবে, তাই না? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস, এই দুটার ভিতরে হবে। সেটা যদি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হয়, তাহলে সেটা সবসময় ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট করবে। আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হলে ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। এখন আমি দেখি এই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কিভাবে পাওয়া যায় আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কিভাবে পাওয়া যায়। তাহলে আমরা কিসের কিসের ক্ষেত্রে চিন্তা করব? অ্যাসেট আর লাইবিলিটির ক্ষেত্রে চিন্তা করব। সো লেটস গো ফর অ্যাসেট। ফার্স্টে আমরা অ্যাসেট নিয়ে চিন্তা করি। ফার্স্টে আমরা অ্যাসেট নিয়ে চিন্তা করব। এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পল পরে দেখবো আমরা। সরি এগুলা ট্যাক্স বেস, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। ফার্স্টে আমরা অ্যাসেটের ক্ষেত্রে চিন্তা করব। এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আপনাদেরকে জানতে হবে। অ্যাসেটের ক্ষেত্রে যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, আমি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্টকে এখানে সংক্ষেপে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, এখানে ফর্মুলা আছে এসিএ, রাইট? এটাকে সংক্ষেপে এসিএ বললাম। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস, ট্যাক্স বেস, গ্রেটার দেন হইলে সরি রাইট। অ্যাসেটের ক্ষেত্রে আমরা আবার বলছি, অ্যাসেটের ক্ষেত্রে আমরা আলোচনা করছি। তাহলে অ্যাসেটের ক্ষেত্রে যদি অ্যাকাউন্টিং এসিএ, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন, এই দেখেন এই চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন ভালো, গ্রেটার দেন ট্যাক্স বেস, ট্যাক্স বেস। তার মানে কি? এই যে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, এইটা এটার থেকে বেশি হবে। যদি এরকম হয়, তাহলে তাহলে স্যার যতটুকু asset। বেশি হবে সেটাকে বলবে হচ্ছে হলো না না ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স বলা হবে। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, টেম্পোরারি ডিফারেন্স, গট ইট? তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যাসেটের ক্ষেত্রে, আমি আবারও বলছি অ্যাসেটের ক্ষেত্রে, লাইবিলিটির ক্ষেত্রে কিন্তু উল্টাটা। অ্যাসেটের ক্ষেত্রে ইফ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, দেন the difference shall create taxable temporary difference. And if you multiply the relevant tax rate, right? Relevant tax rate, relevant tax rate with taxable temporary difference, then you'll get deferred tax লাইবিলিটি liability, right? Deferred tax liability. স্যার এখানে আমি একটু মাঝখানে মিস করছিলাম, ট্যাক্স বেসটা তো হচ্ছে ওই যে 36 লাখ বললেন না, ওই 36 লাখটাই তো হচ্ছে ওই সিলিংটাই তো না, বেসটা বলতে ট্যাক্স বেসটা এটা বলতে। আরে আপনি ওইটা একটা এক্সাম্পল বলেছি, এক একটা এক এক রকম ট্যাক্স বেস। হ্যাঁ এক আমি একটা দেখাবো সেটাই, একটু পরে মানে দেখাবো। ওই বেসটা ওই ওই জাস্ট হুম, ইয়াটা কাট অফ যে পয়েন্ট। হুম, হুম। স্যার এক্সাম্পল দিলেই বোঝা যাবে এই যে এক্সাম্পল একটু পরে এক্সাম্পল সহকারে দেবো, সমস্যা নেই। আগে ফর্মুলা গুলো দেখেন। এবার আসেন, এই একটা ফর্মুলা যদি আপনি মনে রাখেন, আর কোন ফর্মুলায় আপনার মুখস্থ করা লাগবে না। আর মুখস্থ করুন, এটাও মুখস্থ করবেন, বিষয়টা এরকম, রাইট? বুঝে পড়বেন। এবার দেখেন পরে যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ লেস দেন ট্যাক্স বেস হয়, তাহলে কি হয়? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ লেস দ্যান ট্যাক্স বেস, তাহলে উল্টাটা হবে। তাহলে এখানে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে। ডিডাক্টেবল
ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ডেফার্ড ট্যাক্স অ্যাসেট Asset. তৈরি করবে, রাইট? Yes, sir. ক্লিয়ার? এই Clear, ফর্মুলা sir. আপনাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? আন্ডারস্টুড? Yes, তাহলে sir. এখন লাইবিলিটির ক্ষেত্রে আসি। লাইবিলিটির ক্ষেত্রে আসি। লাইবিলিটির ক্ষেত্রে জাস্ট উল্টাটা, এই দুইটার রেসিপ্রোকাল। লাইবিলিটির ক্ষেত্রে এই দুইটার রেসিপ্রোকাল। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ লেস দেন ট্যাক্স বেস, তাহলেই হলো সেটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হবে। এর সাথে রেলিভেন্ট ট্যাক্স মাল্টিপ্লাই করলে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে। আর এটাও উল্টাটা হবে, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস যদি হয় তাহলে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে। এর সাথে রেলিভেন্ট ট্যাক্স মাল্টিপ্লাই করলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট পাবে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত কে কে বুঝতে পারেন না বলেন? এই যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, এটা একটা ফর্মুলা দিয়ে বের করা হয়, রাইট? ক্লিয়ার? এখন আমরা একটা এক্সাম্পল দেখি। লাইবিলিটির ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখবো, অ্যাসেটের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখবো, কারেক্ট? লেট আস সি। ধরেন একটা পিপি, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, এটা তো আর বলার কোনো কিছু নাই, তাই না? আপনারা সবাই এটা অন্য নিয়েন না, হ্যাঁ? প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, এই পিপি এর কস্ট ছিল ধরেন 100 মিলিয়ন, রাইট? এস্টিমেটেড লাইফ 10 ইয়ার্স। সহজে বোঝানোর জন্য, রাইট, এগুলো নিচ্ছি। ইয়ার অফ পার্সেস ধরে নিলাম এটা আসলে 2000, মানে ডিসেম্বর না 1 জানুয়ারি 2023 তে পারচেস করছেন, রাইট? কারেক্ট। আচ্ছা, এখন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আসছিল, যেহেতু আপনি এস্টিমেটেড লাইফ 10 ইয়ার্স ধরছেন, তাহলে যদি স্টেট লাইন ডেপ্রিসিয়েশন আপনার কোম্পানি ফলো করে তাহলে প্রতি বছরে ডেপ্রিসিয়েশন আসছিল 10 10 মিলিয়ন করে, তাই না? million. 10 মিলিয়ন। আচ্ছা, ট্যাক্স বেজ অনুযায়ী, ট্যাক্স বেজ এটাকে কি বলে দেখি একটু। ট্যাক্স বেজ অনুযায়ী কস্ট তো এটার মধ্যেই থাকবে, রাইট? রাইট, এটা তো এটার মতোই হবে। সে এটাকে কস্ট এত টাকায় বলবে, সে ডেপ্রিসিয়েশন রেটটাকে ডিফাইন করে দেবে। আমি ধরে নিলাম ডেপ্রিসিয়েশন রেট হচ্ছিল 20% বা 15% দেবে, 15% রিডিউসিং ব্যালেন্স মেথডে, রাইট? রিডিউসিং ব্যালেন্স মেথড, কারেক্ট, ধরে নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। স্যার সাপোজ তাহলে আমি এই জায়গায় একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, শিওর। স্যার ট্যাক্স কি অলওয়েজ স্যার রিডিউসিং ব্যালেন্স মেথড অ্যালাউ করে নাকি স্টেট লাইন মেথড? স্যার একটু ক্লিয়ার করা আছে। হ্যাঁ, শিওর। এটা দেখেন, আপনার অ্যাকাউন্টিং কোর্সে কখনোই আপনার বলা থাকবে না যে আপনার আপনার মানে ট্যাক্সের কি রেট বা কোন মেথড ফলো করে এটা জানতে হবে, এগুলো বলা থাকবে না। মানে এগুলো বলবে না, সে তার ডেপ্রিসিয়েশন রেটও দিয়ে দিবে, সে তার কোন মেথড ফলো করছে ট্যাক্সে সেটাও বলে দেবে, রাইট? জি স্যার। স্যার আমি তার আনসারটা দিয়ে দিই স্যার। অ্যাকাউন্ট ট্যাক্সে সবসময় রিডিউসিং মেথড ইউজ করে স্যার। থার্ড শিডিউল অনুযায়ী ট্যাক্স বলা ল। আছে সব অ্যাসেটই রিডিউসিং ব্যালেন্স মেথডে অ্যালাউ করে। ইউ আর নট বাউন্ড টু নো দিস সর্টস অফ নলেজ, রাইট? গট মাই মেসেজ? ধরেন আপনি ট্যাক্স পাস করছেন 2 বছর আগে বা 3 বছর আগে, সব ভুলে গেছেন ফর এক্সাম্পল, যে কোনটার রেট কত। এমন আপনার অ্যাকাউন্টিং করতে আসে কি আপনার ওটা জানতে হবে? অ্যানসার ইজ নো। আপনার অ্যাকাউন্টিং এ দিয়ে দেওয়া থাকবে। এটা তো এক এক দেশের জুরিসডিকশনে এক এক রকম হবে, তাই না? ইভেন স্টেট টু স্টেট ভ্যারি করতে পারে। আপনার ইউএসএ তে যান, সেখানে স্টেট টু স্টেট ট্যাক্স ভ্যারি করে। আচ্ছা, ওকে, যাই হোক, আমরা মূল কথায় আসি। এখন আসেন 31 ডিসেম্বর
31st December 2023 এই ডেটে এসে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত এসিএ আপনারাই বলেন এসিএ হচ্ছিল 90 million. 90 মিলিয়ন 90 রাইট million. ট্যাক্স বেস 85 85 million. 85 মিলিয়ন তাহলে কি একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করছে জি 5 million. হ্যাঁ 5 million. রাইট টেম্পোরারি million. ডিফারেন্স 5 মিলিয়ন রাইট কেন এটা টেম্পোরারি ডিফারেন্স কারণ একটা সময় পরে দুটার ভ্যালুই নীল হয়ে যাবে তাই না এটার জি। ভ্যালু নীল হবে হয়তো 7 বছর বা 8 বছর পরে এটার ভ্যালু নীল হবে এটার ভ্যালু 10 বছর পরে নীল হয়ে যাবে তাহলে একটা সময় পরে দুটার ভ্যালুই নীল হবে আর এই অ্যাসেটটা পুরোটাই ডেপ্রিসিয়েশন মানে অ্যাডমিজেবল এক্সপেন্স হিসেবে কনসিডার করবে ফর দ্য টাইম বিং স্যার আমার মাথায় তাহলে নেট চলে গেছিল স্যার এখানে 85 কিভাবে আসছে ওই যে 15% রিডিউস করে হ্যাঁ ইয়ারলি 15% দুইটা রাইট স্ট্রেট লাইন মেথডে চলে আসছে আর কি। না দুটা স্টেট লাইন মেথড না এটা সেকেন্ড ইয়ার পরের থেকে বছর বোঝা যা যাবে বুঝতে পারবে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার থেকে বোঝা যাবে সেকেন্ড ইয়ার থেকে বোঝা যাবে রাইট একজন ভালো বলছে সেকেন্ড ইয়ার থেকে বোঝা যাবে তাহলে টেম্পোরারি ডিফারেন্স এত তাহলে ট্যাক্স ডেফার্ড ট্যাক্স কত হবে ডেফার্ড 5 ট্যাক্স million into 5 million. tax rate 5 মিলিয়ন ইন্টু tax Tax rate rate. Tax rate. ট্যাক্স রেট আমি 25% ধরেন উপরে ওই যে 25% দিছি এগুলো তো হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল তাই না তাহলে 25% হলে 1.25 রাইট তাহলে এটা জি, কি স্যার। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট না লাইবিলিটি আপনারাই বলেন liability liability ডেফার্ড ট্যাক্স liability liability right deferred tax liability ক্লিয়ার তাহলে আমরা ভেরি ইজিলি বুঝতে পারলাম যে আসলে ডেফার্ড ট্যাক্স তেমন কোনো বিষয়ই না এটা যদি আমি টেম্পোরারি ডিফারেন্সটা সুন্দরভাবে বের করতে পারি তাহলেই আমার এটা ক্যালকুলেট করা কোনো বিষয় না জাস্ট একটা ফর্মুলা যে কোনো সিচুয়েশন একটা কোশ্চেন করতে পারি হ্যাঁ শিওর ফর্মুলার এগেইনস্টে লজিকটা কি মূলত আচ্ছা কারণ লজিক আপনাকে হ্যাঁ কারণটা শিখাচ্ছি তাহলে এখানে জার্নাল এন্ট্রিটা কি হবে সেটা দিয়ে নিই জার্নাল এন্ট্রি হলো deferred tax expense debit Tax liability credit. right 1.25 million right আর deferred tax liability হচ্ছিল credit deferred tax liability credit 1.25 million আচ্ছা একজন বললেন স্যার এটার লজিকটা কি লজিকটা হচ্ছিল দেখেন আপনি অ্যাকাউন্টিং অনুযায়ী ডেপ্রিসিয়েশন কত চার্জ করছেন 10 মিলিয়ন কারেক্ট তাহলে অ্যাকাউন্টিং অনুযায়ী 10 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করছেন 10 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করছেন তার মানে কি প্রফিট হচ্ছে হলো আপনার বেশি আছে কারেক্ট প্রফিট sir. বেশি আছে কেন বেশি আছে কারণ আপনার 15 মিলিয়ন হওয়া উচিত ছিল আর ট্যাক্স যখন ক্যালকুলেট করছেন এই জিনিসটাই 15 মিলিয়ন ধরে ক্যালকুলেট করছেন 10 মিলিয়নের জায়গায় 15 মিলিয়ন যখন ক্যালকুলেট করছেন তাহলে ট্যাক্স আপনার কম প্রফিট দিছে না ট্যাক্স কম প্রফিট দিছে tax কম আসছে কারেক্ট তাহলে ট্যাক্স ওইটা কম কম আসছে। দিছেন আসছে না কম দিয়ে আসছেন কিন্তু অ্যাকাউন্টিং অনুযায়ী সে ট্যাক্সটা আরো বেশি আসা উচিত এই জন্য আপনি কি করছেন একটা লাইবিলিটি ক্রিয়েট করে রাখছেন কারণ এটা তো আমি এখনো পেমেন্ট করিনি করতে হবে আমার ক্লিয়ার জি স্যার বুঝতে পারছেন লজিকটা কি কারণ আপনি তো আপনি তো প্রফিট বেশি দেখাইছেন তাহলে আপনার যেহেতু ট্যাক্স কম দিয়ে আসছেন কারণ ট্যাক্স অনুযায়ী ওই পার্টিকুলার আইটেমে ট্যাক্স অনুযায়ী ডেপ্রিসিয়েশন আপনাকে বেশি অ্যালাউ করছে আর ওই হিসাবে আপনি ট্যাক্সটা ক্যালকুলেশন করছেন এবং ওই প্রভিশনটাই কিন্তু আপনি পিএনএল এ নিয়ে আসতেছেন ট্যাক্সের যে প্রফিট ওই প্রফিটের উপর যে ট্যাক্স প্রভিশন করছেন সেটাই আপনি পিএনএল এ আইএফআরএস এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দিচ্ছেন যেহেতু ওই প্রফিটটাই ওই ট্যাক্সটাই দিচ্ছেন তাহলে আপনার এর সাথে একটা ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট করে রাখতে হবে ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট করে আপনি দেখাবেন যে না এটা বুঝতে পেরেছেন জি স্যার ক্লিয়ার
ওকে, সেকেন্ড ইয়ারে দেখেন 31 ডিসেম্বর 2024 সালে, এই সালে এসে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট হাউ মাচ, 80 মিলিয়ন, রাইট? 80 মিলিয়ন। Yes. Yes, sir. ট্যাক্স বেস 85 into 15% minus. ট্যাক্স বেস এই দেখেন, এটা হলো ভেরি সিম্পল, 85 ইন্টু 0.85 হয়ে গেল, শেষ। এটা হবে, তাই না? জি। এত মিলিয়ন, ওকে। তাহলে ট্যাক্স বেস আমি পেয়ে গেলাম, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্টও পেয়ে গেলাম। টেম্পোরারি ডিফারেন্স কিভাবে বের করবো? ভেরি সিম্পল, 7.7 আগেরটার সাথে অ্যাড হবে। টেম্পোরারি ডিফারেন্স আমার হচ্ছিল 80 মিলিয়ন মাইনাস 72.25 2.25. 7.75. 7.75, right? 7.75 মিলিয়ন, রাইট? দ্যাটস গুড। এটা কি হলো? এটা দেখাই দিলাম যাতে আপনারা বুঝতে পারেন, রাইট? ক্লিয়ার? তাহলে আমি Yeah. এটা পেয়ে গেলাম 7.75 মিলিয়ন, রাইট? এত মিলিয়ন। এখন আমি তাহলে ডেফার্ড ট্যাক্স কি হবে? এটাও ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট করবে, তাই না? Yes, sir. লাইবিলিটি ক্রিয়েট করবে। তাহলে 7.75, রাইট? 75 মিলিয়ন। এটা 25% কত হয়? এখানে আমরা হিসাব করলে পাবো 7.75 ইন্টু 0.25, তার মানে 1.94, রাইট? তাহলে 1.94, 1.94 হচ্ছিল আমার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হলো। আমাকে মনে রাখতে হবে সেকেন্ড ইয়ার থেকে আমার যে মুভমেন্ট হবে এই মুভমেন্টের উপর জার্নাল দিতে হবে। আগে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটির ব্যালেন্স ছিল 1.25, সেটা বেড়ে এখন হলো 1.19। 94 তাহলে minus কতটুকু বাড়লো? কতটুকু বাড়লো? 1.94 minus 1.25 বাদ দিয়ে যেটা আসবে ওইটা বাড়বে। রাইট রাইট চার্জের দিকে। রাইট রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, মাইনাস 1.25। তাহলে এইটুকু জার্নাল এন্ট্রি দিতে হবে আমার, 6,90,000 জার্নাল এন্ট্রি দিতে হবে, কারেক্ট? তাহলে এটা কপি করে আনি সেকেন্ড ইয়ারে 0.69, রাইট? এগুলো হচ্ছে আমাদের হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসেটের ক্ষেত্রে কিভাবে ডেফার্ড ট্যাক্সটা কাজ করে। ভেরি সিম্পল, আপনার কোনো জিনিসই আপনার যদি টেম্পোরারি ডিফারেন্সটা সুন্দরভাবে আপনারা বের করতে পারেন, কোনো জিনিস আপনাদের বাদবে না ডেফার্ড ট্যাক্সের কোনো কিছু, স্যার রাইট? একটা রিকোয়েস্ট থাকবে Yes, স্যার, sir. যদি সম্ভব হয় স্যার, অ্যাসেট ছাড়া কি এই অ্যাসেট ছাড়া অন্য কোনো অ্যাসেট যেটা করা যায় স্যার, এক্সাম্পল? অবশ্যই 120% করা যাবে, কেন নয়? দেখাবেন স্যার? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আপনার অনেক কিছু আছে, আপনাকে রেলিভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা জানতে হবে। অন্য অ্যাসেট যদি এখন আমি দেখাই, আমি অবশ্যই দেখাবো, যেমন IFRS 9 এর সাথে আছে, IFRS 2 এর সাথে আছে, তারপরে এটা আছে আপনার রেভিনিউর সাথে আছে, রাইট? IFRS 15 এর সাথে আছে, তারপরে IFRS 16 এর সাথে আছে, অনেক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে আছে। ডেফার্ড ট্যাক্সে যখন কমপ্লেক্স প্রবলেম দিবে, এটা কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলেও ডেফার্ড ট্যাক্স ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এবং এর থেকে আপনার তারপরে গ্রুপ সিনারিওতে আছে ডেফার্ড ট্যাক্স, ওইগুলো আরো কমপ্লেক্স, বুঝতে পেরেছেন? তাহলে গ্রুপ সিনারিওতে মানে কনসলিডেশনের ডেফার্ড ট্যাক্সের ইম্প্যাক্ট কি, ওইগুলা এইভাবে অনেক কিছু আছে। তাহলে আপনার আগে রিলিভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো জানতে হবে, নাহলে আপনি কিভাবে ওটা ডেফার্ড ট্যাক্স অন্য একটা পয়েন্ট? অ্যাসেট আচ্ছা, অ্যাটলিস্ট রেভিনিউটা তো জানেন। ওকে, সেটা আমি প্লিজ লেট মি ফিনিশ। অন্য একটা অ্যাসেটের মাধ্যমে, কারেক্ট? আচ্ছা, তাহলে IFRS 9 কি আপনারা পড়েছেন? IFRS 9 আপনাদের পড়া হয়নি। না স্যার, পড়া তাহলে হয়নি স্যার। এইটা কোন IFRS এর আন্ডারে ছিল? এইটা ছিল এটা IFRS 16 IAS 16 এ, IAS 16
IAS 16 এর আন্ডারে ছিল। IAS 16টা ভেরি ইজি, কারেক্ট। আচ্ছা আমি IFRS 9 দরকার নেই, IFRS 15 এর আন্ডারে বুঝাই একটু। মানে রেভিনিউর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা তো আপনাদের আছে, বাট এই মুহূর্তে হয়তো অনেকেই পড়েন নেই। আচ্ছা সেই ক্ষেত্রে IFRS অ্যাসেটের 9 কিছু কি হবে। ইনস্ট্রুমেন্টটা? IFRS 9 হ্যাঁ, Financial statement. ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ওটা আমি পড়াবো, নো ওয়ারিস, ওটা খুব সুন্দর করে পড়াবো, তাহলে বুঝতে পারবো। তাহলে অন্য আর একটা অ্যাসেটের কথা বলছেন, তা আসলে অ্যাসেট তো অনেকগুলো আছে, ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো তো এখন আপনারা পড়েন নাই, রাইট? যেমন IFRS 9-এ কোন একটা শেয়ার কিনছেন, রাইট? বুঝাই, বুঝলে বুঝবেন না এরকম বিষয় না। শেয়ারে ইনভেস্ট করছেন, ইনভেস্টমেন্ট ইন শেয়ার, ইকুইটি শেয়ার, আমি ধরে নিলাম পার শেয়ার টাকা 25 টাকা করে কিনছেন, রাইট? 25, কত শেয়ার কিনছেন? 1 মিলিয়ন, পার শেয়ার 25 এট দ্য রেট অফ 1 মিলিয়ন, রাইট? 1 মিলিয়ন যত টাকা হয়, এরকম একটা ইনভেস্টমেন্ট করছেন। কত তারিখে করছেন? যে কোনো একটা ডেটে করছেন, ফর এক্সাম্পল সেপ্টেম্বরে করছেন। রিপোর্টিং ডেট 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরে এসে 2023 সালে এসে আপনি সেপ্টেম্বরে ইনভেস্ট করছেন, এটা কত? 1 সেপ্টেম্বরে করছেন, ফর এক্সাম্পল 1 সেপ্টেম্বর 23 সাল। 31 ডিসেম্বরে এসে এই শেয়ারের মার্কেট প্রাইস মানে তো ফেয়ার ভ্যালু, রাইট? মার্কেট প্রাইস হয়ে গেছে, ধরে নিলাম 30 টাকা, 30 পার শেয়ার। তাহলে কি এখানে একটা গেইন হয়েছে না? জি কি বলেন, গেইন হয়েছে না একটা? জি স্যার, Yes, sir. Yes, sir. এখানে একটা গেইন হয়েছে। তাহলে গেইন কত পরিমাণ হয়েছে? আমি 31 ডিসেম্বরে যে অ্যাকাউন্টস তৈরি করব সেখানে গেইন কত দেখাবো? 5 পার শেয়ার 1 billion into 5. 1 মিলিয়ন, রাইট? তাহলে আসে 5 মিলিয়ন, রাইট? তাহলে 5 মিলিয়ন বা 50 লাখ টাকা গেইন হয়ে গেছে, রাইট? ট্যাক্স কি করবে জানেন? এটাকে আনরিয়েলাইজড গেইন দেখায়, এটাকে আনরিয়েলাইজড গেইন বলবে, এবং এটার উপর সে ট্যাক্স অ্যাপ্লাই করবে না, কারেক্ট? জি কখন ট্যাক্স অ্যাপ্লাই করবে? সে যখন বিক্রি করে দেয়, প্রফিটটা রিয়েলাইজ করবে, তখন সে এটাকে ইনকাম বলবে। তার আগে ট্যাক্স এটাকে কস্টের করবে, কস্টে হলো কনসিডার করবে। তাহলে ট্যাক্স এই ইনভেস্টমেন্টটাকে কত বলবে? ট্যাক্স ইনভেস্টমেন্টটাকে 31 ডিসেম্বরে, সরি, 25 to 1 million. রাইট, 25 into 1 million. 25 35, রাইট? ট্যাক্স এটাকে তাহলে ট্যাক্স বেস হাউ মাচ? 25 মিলিয়ন, কারেক্ট? ভেরি সিম্পল। আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, যেহেতু এত গেইন দেখাইছি, তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট এখানে 30 million দেখাবে। 30 million. এই পার্টিকুলার কেসে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট হচ্ছিল এসসিএ 30 মিলিয়ন, গট ইট? জি তাহলে Yes, sir. ডিফারেন্সটা, টেম্পোরারি ডিফারেন্স কত? 5 million 5 million. টেম্পোরারি ডিফারেন্স 5 মিলিয়ন, রাইট? 5 মিলিয়ন। তাহলে এটা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট হচ্ছিল বড়, ট্যাক্স বেস হচ্ছিল ছোট, তাই না? এখানে যদি 25% ট্যাক্স হয়, আমি ধরে নিলাম রেলিভেন্ট ট্যাক্স 25%, রাইট? কিন্তু কোম্পানির ক্ষেত্রে এটা আসলে ক্যাপিটাল গেইন, তাই না? জি পার্সনের ক্ষেত্রে ট্যাক্স নাই, কোম্পানির ক্ষেত্রে কত পার্সেন্ট ট্যাক্স বলেন তো? কার মনে আছে? 15%. শেয়ার যদি 15%. আমি হুম 15%. আর শিওর 15%? 25% স্যার হ্যাঁ, নো, দিস ইজ নট 5%, this is 10%. 5% মনে স্যার মনে স্যার 10% 10%. 5% হচ্ছে হলো ডিরেক্টরদের ক্ষেত্রে। ডিরেক্টরদের ক্ষেত্রে ডিরেক্টররা যদি তার শেয়ার বিক্রি করে গেইন করে, হ্যাঁ গেইনের উপর 5%। জি স্যার এবার চেঞ্জ আর হয়েছে একটা স্যার, হচ্ছে হলো শুধু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 10% এবং বাদ বাকি সবার ক্ষেত্রে স্যার 50%। হুম
না মনে হয়, এটা একটু চেক করেন। কোম্পানির ক্ষেত্রে হচ্ছে হলো স্যার ঠিক আছে স্যার 10%ই হবে সব 10%, আমার কাছে 10%. মনে হচ্ছে আচ্ছা, whatever. Yeah, this is not our subject matter, right? 10% হবে না। Percentage will be given, right? No matter. আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে হলো কারোর শেয়ার হোল্ডিং যদি আপনার 5% এর বেশি থাকে বা একটা নির্দিষ্ট বার আছে, তাহলে তার ক্ষেত্রে যদি সে ক্যাপিটাল গেইন করে তাহলে তাকে 5% ট্যাক্স দিতে হবে। আর একটা হলো ডিরেক্টরদের যদি কোনো ক্যাপিটাল গেইন হয় মানে শেয়ারের ক্ষেত্রে, তারও 5% ট্যাক্স দিতে হবে। আর কোম্পানি যদি করে তাকে তাহলে 10% ট্যাক্স দিতে হবে। হোয়াট এভার, আমি ধরে নিলাম 10%, ইট ইজ নট আওয়ার সাবজেক্ট ম্যাটার। তাহলে এই 10% যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কত আসবে? 5 মিলিয়নের উপর 0.5 মিলিয়ন, রাইট? এই 0.5 মিলিয়ন হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি লাইবিলিটি। এখন আমাকে বলেন এই ডেফার্ড ট্যাক্স লাইবিলিটির জার্নাল এন্ট্রি কি হবে? এই ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি করলেন ক্রেডিট, ডেবিটটা কি যাবে করবেন? তো ওসিআইতে যাবে স্যার। It depends. You cannot say it shall parked in OCI. Why? কারণ এই যে গেইনটা, সেই গেইনটা কোথায় দেখাবেন সেটার উপর ডিপেন্ড করছে। এই গেইনটা যদি আপনি OCI তে দেখান, ডেফার্ড ট্যাক্স যে এক্সপেন্স আসবে সেই এক্সপেন্সটা OCI তে দেখাতে হবে। এই গেইনটা যদি আপনি পিএনএল এ দেখান, এটা কি পিএনএল হতে পারে না? অফকোর্স হতে পারে। কখন পিএনএল হবে? এখানে তো আপনারা সেকেন্ড টাইমে আছেন যে আপনারা যারা অলরেডি আইপ্লাস 9 পড়ছেন, কখন পিএনএল হবে বলেন তো এই গেইনটা? এটা যদি ট্রেডিং করে ওনারা। অ্যাবসলিউটলি কারেক্ট, জয়নাল রানা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এটা যদি হেল্প ফর ট্রেডিং হয়, অর্থাৎ আমি এখন কিনে বিক্রি করে দেবো 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, তাহলে আমার ওই যে ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স যেটা আসবে ওইটা কোথায় যাবে? পিএনএল এ। ওইটা হলো পিএনএল এ যাবে। আর যদি এটা আমার হয় যে লং টার্ম ধরে রাখবো, শুধু ডিভিডেন্ড খাবো, গ্রামীণ ফোনের শেয়ার কিনছে আমার কোম্পানি, গ্রামীণ ফোন খুব ভালো ডিভিডেন্ড দেয়, এখান থেকে আমি ডিভিডেন্ড পাবো। এই কারণে স্যার আমার কোশ্চেন হচ্ছে একটা, যদি ট্রেডিং হয়, ট্রেডিং ক্ষেত্রে কি স্যার কন্টিনিউয়াস কোনো কেউ যদি কন্টিনিউয়াসলি ট্রেডিং বিজনেস করে, কিনতেছে বিক্রি করতেছে, এই ক্ষেত্রে নাকি আমি বিক্রি করেই ফেললাম সেক্ষেত্রে স্যার? না, এটা ধরেন আপনি শেয়ারটা কিনছেন হলো 1 ডিসেম্বরে, আপনার বিক্রি করে দেওয়ার ইমিডিয়েট ইচ্ছা ছিল কিন্তু আপনি বিক্রি করতে পারেননি, কিছু লস ছিল, পরে দেখলেন যে না এটা গেইনে আসছে, তার বিষয়টা কি এরকম না যে আমার তখনও বিক্রি ইন্টেনশনে করতে থাকে হচ্ছে শেয়ারটা আমি সেল করে দেব, এই ইন্টেনশনে আমি পারচেজ করছি। রাইট, ইন্টেনশনটা আসলে ম্যাটার, যে শেয়ারটা আপনি কোন ইন্টেনশন নিয়ে কিনছেন। যে আমার ইন্টেনশনই আসলে হেল্প ফর ট্রেডিং, আমি বিক্রি করে দেবো, দেন ওটাকে স্যার তাহলে কাট অফে হেল্প ফর ট্রেডিং থাকতে হবে, কাট অফ হেল্প ফর ট্রেডিং থাকলে কিন্তু পিএনএল চার্জ করা যাবে। আপনি ইচ্ছা intention করলে তো যদি থাকে- ইন্টেনশন চেঞ্জ করতে পারবেন না। জি আপনি এটাই। কাটা হবে ওইভাবে তো। এটা একটা নর্মালি কি করে কোম্পানি, 2 ধরনের শেয়ার ইনভেস্ট করে কোম্পানিগুলো। একটা দেখবেন কিছু কিছু কোম্পানি দেখবেন যে অমুক কোম্পানির শেয়ার কিনছে 10 বছর আগে, ওটা ওইভাবেই ধরে রাখছে, এটা আসলে কোম্পানির ইন্টেনশন। ওই কোম্পানির শেয়ার কিনছে আসলে আপনার বছরের পর বছর শুধু ডিভিডেন্ড নেবে সে। আর কিছু কোম্পানির শেয়ার কিনছে কেনে বিক্রি করে, এরকম ট্রেডিং করে, রাইট? তাহলে দুইটা সিচুয়েশনে 2 রকমের জার্নাল এন্ট্রি হবে। হেল্প ফর ট্রেডিং যদি হয় তাহলে ডেফার্ড ট্যাক্সটা পিএনএল এ যাবে। আর যদি অ্যাভেলেবেল ফর সেল বলে, যেটা লং টার্মের জন্য, সেটা যদি হয় তাহলে ডেফার্ড ট্যাক্সটা ওসিআই তে যাবে। দ্যাট ইজ ভেরি সিম্পল। এটা এখন আইফারএস 9 নিয়ে দয়া করে আলোচনা করেন না, তাহলে মানে Okay, sir. ক্লাসের মানে যে স্পিরিটটা সেটা হয়ে যাবে, কারণ আইফারএস Okay, 9 sir, এর আর- আপনার আর- তো আর- ভিতর থেকে আর- জানতে হবে, রাইট? জি, স্যার। রাইট, কারণ কি ওটা একটা ডিফারেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওটা তো আপনার মানে মাস পার্টিসিপেন্ট যারা আছে তারা তো সবাই ওই স্ট্যান্ডার্ডটা এখনো পড়েনি, কারেক্ট? তারা আস্তে আস্তে জানবে, ওই স্ট্যান্ডার্ডটা আমি পড়াবো, নো ইস্যু। হ্যাঁ, এখন আসলে লাইবিলিটির ক্ষেত্রে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, প্লিজ। স্যার রিভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যখন অ্যাসেট কোনো একটা রিভ্যালুয়েশন করে, এটা যদি ওসিআই থ্রু ওসিআই তে যাই, হ্যাঁ, হুম, এখন সাবসিকুয়েন্ট পিরিয়ডে আমার যে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা, এটা তো হচ্ছে আমি রিটেন আর্নিং এ ট্রান্সফার করে দিই। রাইট। এখন এই যে ডেপ্রিসিয়েশনের পার্টটায় কোনো ডেফার ট্যাক্স এর ইস্যু আছে কি? না, এখানে ডেফার্ড ট্যাক্সের কোনো ইস্যু নেই। ডেফার্ড ট্যাক্স অ্যাজ অ্যাট ব্যালেন্স, তো ওটা অটোমেটিকলি ওটা চেঞ্জ হবে অটোমেটিকলি।
বুঝতে পেরেছেন? আপনি যখন ক্যারিং অ্যামাউন্ট টানার সময়। রাইট ক্যারিং অ্যামাউন্ট আমার সময় অটোমেটিকলি চেঞ্জ হবে, কারণ আপনার অ্যাসেট রিভ্যালুয়েশন করছেন, ট্যাক্স বেস কিন্তু রিভ্যালুড অ্যামাউন্ট বুঝে না, সে সবসময় কস্টের ধরে নেবে। আর এই যে রিভ্যালুড অ্যামাউন্ট আপনি করলেন না, এই রিভ্যালুড অ্যামাউন্ট করার ফলে কি হলো, আপনি এক্সট্রা ডেপ্রিসিয়েশন চার্জ করতেছেন, তাহলে তো অটোমেটিক আপনার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কমতেছে বেশি করে। বুঝতে পেরেছেন? প্রথমে বাড়াই দিচ্ছেন, এরপরে বেশি বেশি করে কমাচ্ছেন, কারণ ডেপ্রিসিয়েশন রিভ্যালুয়েশন না করলে তো ডেপ্রিসিয়েশন কম থাকতো। রাইট, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। রিভ্যালুয়েশন রিজার্ভ রিটেন আর্নিংসে কখন ট্রান্সফার হয়? ওটা যদি ডেপ্রিসিয়েবল অ্যাসেট হয়, নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট ল্যান্ডের ক্ষেত্রে তো হয় না, তাই না? জি। ওকে, এখন আসেন লাইবিলিটি। লাইবিলিটি অলরেডি আমরা দেখিয়েছি, একটা সিম্পল একটা এক্সাম্পল বলি, যেমন গ্র্যাচুইটি প্রভিশন। গ্র্যাচুইটি প্রভিশনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা লাইবিলিটি, রাইট? তা পরীক্ষায় আপনাকে বললো যে এই গ্র্যাচুইটি প্রভিশন অ্যালাউয়েবল এক্সপেন্স না বা অ্যাডমিজেবল এক্সপেন্স না ট্যাক্সের ল অনুযায়ী, আসলে বাংলাদেশের ট্যাক্সের ল অনুযায়ী না। তাহলে কখন এটা অ্যাডমিজেবল এক্সপেন্স হবে? যখন এমপ্লয়িরা কোম্পানি ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার সময় তাদেরকে যে বেনিফিটটা দেওয়া হবে, এই গ্র্যাচুইটি বেনিফিট, ওইটা অ্যাডমিজেবল এক্সপেন্স হিসেবে ক্লেম করতে পারবে কোম্পানি। তাহলে কোম্পানি ধরেন কোন একটা অ্যাকাউন্টিং ইয়ার এন্ডে গ্র্যাচুইটি প্রভিশন যদি 10 মিলিয়ন থাকে, তাহলে এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট পুরো 10 মিলিয়ন হবে। ট্যাক্স বেস কত হবে? জিরো। জিরো। ভেরি সিম্পল, জিরো, কারণ ওটা এই প্রভিশনটাকে ট্যাক্স অ্যালাউই করেন। শুধু তাহলে গ্র্যাচুইটি প্রভিশন না, অন্য কোনো প্রভিশনও যদি থাকে, এরকম ওয়ারেন্টি প্রভিশন ফর এক্সাম্পল, এই প্রভিশনটাও আমি বলবো যে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে ট্যাক্স বেস নীল। ব্যাড ডেটটাও তো কেন? হতে পারে এখানে। হ্যাঁ, ব্যাড ডেট হতে, ব্যাড ডেটটা আসলে প্রভিশন দিয়ে চিন্তা করা হয় না, ওটা রিসিভেবল দিয়ে চিন্তা করা হয়, রাইট? কারণ ওটার জন্য রিসিভেবল আছে, রাইট? তাহলে রিসিভেবল এর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত আর ট্যাক্স বেস কত? কারণ রিসিভেবল এর সাথে তো প্রভিশনটা হলো অ্যাডজাস্ট হয়ে যায়, কারেক্ট? জি স্যার। দ্যাটস ওয়াই ব্যাড ডেটের ক্ষেত্রে, ব্যাড ডেটস এর ক্ষেত্রে আপনার রিসিভেবল দিয়ে চিন্তা করা হয়, কারেক্ট? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা গ্র্যাচুইটির ক্ষেত্রে কি করব? গ্র্যাচুইটির ক্ষেত্রে যেহেতু লাইবিলিটি, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে আর ট্যাক্স বেস নীল। যেমন ফার্স্ট ইয়ার শেষে কোন একটা কোম্পানির গ্র্যাচুইটির টোটাল 120 মিলিয়ন আছে, মানে 12 কোটি টাকা গ্র্যাচুইটি আছে। তাহলে পুরোটাই কি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স না? দেখেন তো, ডেফিনেটলি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, কারণ এখানে ফর্মুলাই বলছে যদি কোনো লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস হয়, তাহলে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে। এর সাথে রেলিভেন্ট ট্যাক্স রেট মাল্টিপ্লাই করলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হবে। তাহলে এই যে 120 মিলিয়ন, এটার সাথে 25% ট্যাক্স রেট মাল্টিপ্লাই করলে যে 30 মিলিয়ন পেলাম, এটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। তাহলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ডেবিট 30 মিলিয়ন, ডেফার্ড ট্যাক্স ইনকাম ক্রেডিট। কে বুঝেন নাই বলেন? ভেরি সিম্পল। একটা কোম্পানির যদি ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করতে যান, এই আইটেম গুলোই কিন্তু থাকে এক্স্যাক্টলি। আমি কিন্তু একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখবেন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, তারপরে এই গ্র্যাচুইটি প্রভিশন, এইগুলাই থাকে। স্যার গ্র্যাচুইটি নিয়ে একটু এডিশন করবো স্যার, একটু বলবো একটু স্যার, একটু ইয়া ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার গ্র্যাচুইটি তো আবার অ্যাকচুয়ালি রিপোর্ট হয়, ওখানে অ্যাকচুয়ালি গেইন লস একটা ইস্যু আছে স্যার। রাইট, ওইটা একটু অ্যাকচুয়ালি স্যার। গেইন লস আছে, এর জন্য তো আপনাকে আলাদা একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানতে হবে, সেটা IAS 19। IAS 19 যদি আপনি না জানেন, আর যেহেতু IAS 19 আপনারা সিলেবাসে পড়েন না, আমি যতদূর জানি নাই স্যার। নাই, তাহলে ওইটার জন্য আপনাকে IAS 19 জানতে হবে, যে অ্যাকচুয়ারি যখন অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হয়, তখন একটা অ্যাকচুয়াল গেইন লস হয়, ওই গেইন লসটা ওসিআই তে রিপোর্ট করা হয়, রাইট? জি স্যার, জি স্যার। তাহলে ওইটার সাথে যে রেলিভেন্ট ডেফার্ড ট্যাক্স থাকবে, সেটাও ওসিআই তে রিপোর্ট হবে। তাইলে পরে কি স্যার দুইটা পার্টে যাবে স্যার? ইয়া ডেফার্ড ট্যাক্স দুইটা পার্টে যাবে, ওসিআই তে একটা যাবে, আর একটা কি স্যার এইটার মতো যাবে যেটা করলেন এখন স্যার? রাইট রাইট রাইট, ওকে ইন দ্যাট কেস আপনার ডেফার্ড ট্যাক্সটা দুইটা অংশে আপনার হয়ে যাবে। ঠিক আছে এটা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন শেখানো হবে, ঠিক আছে, থ্যাংক ইউ রাইট? IAS 19 যখন শেখানো হবে, তখন এর সাথে ডেফার্ড ট্যাক্সও আমি শিখাই দিই, যে সাথে ডেফার্ড ট্যাক্সের কি সম্পর্ক আছে।
কারণ অ্যাডভান্স লেভেলে এই কোশ্চেন একাধিকবার আসছে যে IAS 19 দিয়ে ডেফার ট্যাক্স কিভাবে হয়। তখন ডেফার ট্যাক্সটা হচ্ছিল দুইটা সিগমেন্টে ভাগ হয়ে যায়। ডেফার ট্যাক্স কিছু যায় হচ্ছিল পিএনএল এ, কিছু যায় হচ্ছিল ওসিআই তে। এটা দেখবেন স্যার আমার একটু কোশ্চেন ভালো স্যার ভালো আমার যে কোম্পানিগুলো আছে হয়েছে। ওই কোম্পানির রিপোর্ট নিলে আপনি বুঝতে পারবেন। ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে দেখবেন যে ডেফার ট্যাক্স যে ক্যালকুলেট করছে, মানে আপনার প্রথমত হলো এই অ্যাকচুয়াল রিভেলেশন যে গেইন হয়েছে বা লস হয়েছে সেটা ওসিআই তে রিপোর্ট করছে এবং সেইখানে ট্যাক্স নেট অফ করে দিছে। ট্যাক্স নেট অফ মানে যে ট্যাক্সটা আসছে ওই ট্যাক্সটা হলো আপনার ওসিআই তে হিট করছে। তাহলে কি পুরোটাই কি ওসিআই তে হিট করছে? অ্যান্সার ইজ নো। কারণ অ্যাসেট আর প্ল্যান অব্লিগেশন এই দুটা নেট অফ করলে যেটা আসে এই টোটালটাই হচ্ছে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে বা ট্যাক্স বেস নিল। তাহলে এই টোটালটার উপর যতটুকু ডেফার ট্যাক্স ইনকাম বা এক্সপেন্স ক্রিয়েট করবে সেই ইনকাম বা এক্সপেন্স দুটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা যাবে পিএনএল এ, একটা যাবে ওসিআই। তো যাই হোক, এইভাবে বললে আপনারা অনেকে বুঝবেন না, কারণ আপনাকে তো আগে IAS 19 বুঝতে হবে। দিস ইজ নট দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস সেশন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক আপনারা ইউ আগে স্যার। সমস্যা নেই, থ্যাংক ইউ স্যার। কারণ স্যার আপনার রিলিভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না শিখে আপনার ওইভাবে তো আমি শিখাইতে পারি না। জি স্যার। আপনার তো স্যার আগে ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে। স্যার ওকে, এই যে প্রথম স্যার কোশ্চেনটা করলেন সেটা শেষ করে দিবেন স্যার, মানে কিভাবে বেনিশ হয় স্যার? এই যে এই যে প্রথম ডেপ্রিসিয়েশন শেষ 2 বছর হলো স্যার, লাস্টে কি হবে একটু একটু দেখাই দিবেন, লাস্টের পার্টটা, লাস্ট ইয়ারটা যখন হ্যাঁ বেনিশ অবশ্যই। টেক্সটটা, এটা দিলে স্যার ক্লিয়ার হয়ে যাবে। একেবারে শেষে শেষে যায় কি হবে? শেষে যায় আপনার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থাকবে, ট্যাক্স বেস নিল হয়ে যাবে, রাইট? এই যে অ্যাসেটের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট একসময় থাকবে, 5 বছর পরে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থাকবে, ট্যাক্স বেস নিল হয়ে যাবে। তা তখনও কিন্তু ডেফার ট্যাক্স আপনি আপনি ডেফার ট্যাক্স করতেছেন, কিন্তু একেবারে লাস্ট ইয়ারে যায় দুইটাই জিরো হয়ে যাবে, তখন আর ডেফার ট্যাক্স থাকবে না। বুঝতে জানুয়ারি, পেরেছেন? জি স্যার জানুয়ারি দেখাবেন, জানুয়ারি দেখাবেন। এটা জার্নাল কি দেখাবো? এটা জার্নাল সেম সেম জার্নাল, বোঝেন নেই? এটা ডট 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 দিয়ে এটা আপনার ধরেন এখানে এসে কত সালে কিনছি? এটা 23 সালে। তাহলে 23 সালের থেকে 33 সাল আসেন, আমি ধরলাম 31 ডিসেম্বর 33 সাল। 33 সালে এটা জার্নাল এন্ট্রির তো কিছু নেই, এটা অটোমেটিকলি হয়ে যাবে, রাইট? 33 সালে এসে আপনার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট নীল, এসিএ নীল, অনুরূপভাবে ট্যাক্স বেজও নীল। এটা তো একটা পার্টিকুলার কেস, তাই না? আপনি তো একটা অ্যাসেট নিয়ে করেন না, অনেকগুলো অ্যাসেট নিয়ে করেন। জি জি ডেফার ট্যাক্স ক্যালকুলেশন অনেকগুলো অ্যাসেট নিয়ে করেন না, জি স্যার, অনেকগুলো অ্যাসেট চলমান নিয়ে আপনাকে থাকতে হবে চিন্তা স্যার। করতে হবে, রাইট? দুটাই নীল হয়ে যাবে অটোমেটিকলি, তখন মানে এটার হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। স্যার লায়াবিলিটির জার্নালটা একটু যদি দেখাতেন আবার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। লাইবিলিটির ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে ফর এক্সাম্পল your company has gone for gratuity provision in 2023, right? At the first year the gratuity provision balance is 120 million, 120 মিলিয়ন, তার মানে 12 কোটি টাকা। তাহলে এই 12 কোটি টাকার টোটালটা হচ্ছে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবে। হাউ? বিকজ accounting carrying amount is 120 million but tax base is nil. Why tax base is nil? Because the tax law does not recognize this liability, right? That's why tax base is nil, whereas accounting carrying amount is the full amount, right? 120 million. এতটুকু পর্যন্ত তো বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার একটু বুঝেছি, আমি জাস্ট আচ্ছা, জার্নালের অতটুকু বুঝছেন? পার্টটা। আচ্ছা আচ্ছা, শিওর। না না, আমি প্রথমতে বলতেছি যাতে পুরোটাই আপনি বুঝতে পারেন, হতে পারেন না, মিস করতে পারেন না। আচ্ছা, এখন আসেন, তাহলে এই 120 মিলিয়নের সাথে আমি রেলিভেন্ট ট্যাক্স রেট মাল্টিপ্লাই করবো। রেলিভেন্ট ট্যাক্স রেট আমি ধরে নিলাম 25%, তার মানে 30 মিলিয়ন আসলো। তাহলে এই 30 মিলিয়ন ডেফার ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে আর ডেফার ট্যাক্স ইনকাম ক্রিয়েট করবে। ডেফার ট্যাক্স অ্যাসেট ডেবিট, ডেফার ট্যাক্স ইনকাম ক্রেডিট। ক্লিয়ার? এটা হলো ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে এসে শুধু মুভমেন্টের হিসাব করবো আমি। সেকেন্ড ইয়ারে এসে আমি ধরলাম গ্র্যাচুইটির ক্যারিং অ্যামাউন্ট হচ্ছিল, মানে লাইবিলিটি ক্যারিং অ্যামাউন্ট হচ্ছিল 140 মিলিয়ন, 14 কোটি টাকা। তাহলে এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে ট্যাক্স বেস নিল, অলওয়েজ নিল।
এটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবে। 140 মিলিয়ন ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স মাল্টিপ্লাই 25%, তার মানে ব্যালেন্স হচ্ছিল 35 মিলিয়ন। আগে ছিল এই ডেফার্ড ট্যাক্স অ্যাসেটের ব্যালেন্স 30 মিলিয়ন, এখন 35 মিলিয়ন হলো, 5 মিলিয়ন বাড়ছে। তাহলে এই 5 মিলিয়নের এন্ট্রি দিতে হবে আমার। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ডেবিট 5 মিলিয়ন, ডেফার্ড ট্যাক্স ইনকাম ক্রেডিট 5 মিলিয়ন। দ্যাটস অল। গট ইট? বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার ফরেক্স আনরিয়েলাইজড গেইন লসের জন্য তো স্যার ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট করতে হবে তাই না স্যার? অফকোর্স, হোয়াই নট? ফরেন এক্সচেঞ্জ গেইন লস, এই জন্য তো আপনাকে আগে 21ও আপনাকে জানতে হবে ফরেন এক্সচেঞ্জ গেইন লস কিভাবে ক্রিয়েট হয়। স্যার একটা কোশ্চেন ছিল S21 শেখাবো, নো ইস্যু। স্যার, ওই যে স্যার একটা কোশ্চেন ছিল যে আপনি যেটা বললেন যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ডেবিট করতেছেন আর ডেফার্ড ট্যাক্স ইনকাম ক্রেডিট না, এখন কি ওই যে আমার ইনকাম স্টেটমেন্ট ওই যে ডেফার্ড ট্যাক্স ইনকামটা কি ওইটা এক্সপেন্স সাথে অ্যাডজাস্ট হবে এরকম কিছু? মানে আমরা তো আগে ধরেন সাপোজ ইনকামটা এক্সপেন্স 10 টাকা ছিল, ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স 20 টাকা ছিল, টোটাল ইনকাম ট্যাক্স 30 টাকা হয়ে গেছে। এখন ওটা কিভাবে হবে স্যার? ইনকামের ক্ষেত্রে কি ওটা মাইনাস ইনকাম হবে? ট্যাক্স কিভাবে করাতে হয় দেখেন আমি দেখাচ্ছি। ইনকাম ট্যাক্স, তাহলে এই ইনকাম ট্যাক্সের দুইটা কম্পোনেন্ট থাকে, রাইট? একটা হলো কারেন্ট ট্যাক্স, একটা হলো ডেফার্ড ট্যাক্স। তা ধরেন তা কারেন্ট ট্যাক্সে আপনার ইনকাম আসছে, সরি কারেন্ট ট্যাক্সে এক্সপেন্স আসছে, সবসময় এক্সপেন্স আসবে। কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, কারেন্ট ট্যাক্স এক্সপেন্স একটা অ্যামাউন্ট আসছে। আর ডেফার্ড ট্যাক্স ইনকাম না আসে এক্সপেন্স না আসে ইনকাম আসতে পারে না? আসতে পারে, ইনকাম আসছে। ডেফার্ড ট্যাক্স ইনকাম আসলে এটা তো প্রেজেন্টেশনটা এরকম হবে, তাহলে ইনকামটা নেট অফ করে দিয়েছেন, তাহলে টোটাল ট্যাক্স এক্সপেন্স কত আসছে সেটা দেখিয়েছে। গট ইট? জি স্যার। তাহলে অনেক সময় ডিসিটি আপনার সমস্যা করতে পারে। সেটা কি? সে বলতে পারে ভাই এই যে এখানে যদি ডেফার্ড ট্যাক্স ইনকাম না আসে এক্সপেন্স আসে, সে বলবে যে এই এক্সপেন্স তো আপনি পেমেন্ট করেন, পেমেন্ট করেন। তখন আপনাকে বুঝাইতে হবে ভাই এক্সপেন্স হলো অ্যাকাউন্টিং এক্সপেন্স, রাইট? এটার জন্য আমার এখন পেমেন্ট করতে হবে এরকম না। কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, এটা অনেকেরই প্রবলেম হয়েছে, অনেক অ্যাসেসমেন্টেই বলছে ভাই এটার জন্য তো আপনি পেমেন্ট করেন না। কিন্তু এটা যে একটা অ্যাকাউন্টিং এর মায়ের প্যাচ, তাকে তো বুঝাইতে হবে, সে তো নন অ্যাকাউন্টিং পিপল, রাইট? কারেক্ট। তা এই ডেফার্ড ট্যাক্সের নলেজ যদি আপনি না থাকে, হাউ কুড ইউ মেক হিম আন্ডারস্ট্যান্ড দিস এক্সপেন্স is not subject to be paid right now, correct? তাহলে আপনাকে ডেফার্ড ট্যাক্সের নলেজ থাকতে হবে, তাহলে আপনি তাকে বুঝাইতে পারবেন। স্যার ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স যদি ইনকামও থাকে এক্সপেন্সও থাকে, দুইটা নিট অফ করে তো আসবে এই জায়গায় নাকি স্যার? নাকি রাইট ওকে, ক্লিয়ার? আমার মনে হয় ডেফার্ড ট্যাক্সের মোটামুটি হয়ে গেছে, আপনারা পারবেন। এরপরে আরো দুটা জিনিস ডেফার্ড ট্যাক্সের শেখানোর আছে, সেটা হলো ক্যারি ফরওয়ার্ড লস এবং আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন। ক্যারি ফরওয়ার্ড লস এবং আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ডেফার্ড ট্যাক্স কিভাবে হয় এটা শিখায় আমরা, আমার একটা স্টাডি ম্যাটেরিয়ালস আছে, ওটা আপনাদেরকে দিব। ক্যারি ফরওয়ার্ড লস এবং আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন, আপনারা যারা কোম্পানি অ্যাসেসমেন্ট করেছেন আপনারা জানেন যে বাংলাদেশের ট্যাক্স ল অনুযায়ী একটা কোম্পানি যদি লস করে, সেই লসটা পরের বছরের প্রফিটের সাথে, হ্যাঁ রাইট, পরবর্তী বছরের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করা যায়। তাহলে বাংলাদেশের ট্যাক্স ল অনুযায়ী 6 ইয়ার্স এখানে ক্যারি ফরওয়ার্ড করা যায়। 6 বছরের মাঝে যদি আপনি প্রফিট না করতে পারেন, তাহলে ওটা ল্যাপস হয়ে যাবে, ওটা আর পাবেন না, রাইট? ফরফিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে মানে স্যার এটা সেটআপ যেটা ওটা কি স্যার? জি জি ওইটাই। হ্যাঁ সেটআপ যেটা ওটাকেই ক্যারি ফরওয়ার্ড লস বলে, রাইট? লস ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন কোন ইয়ারের জন্য? যে ইয়ারে প্রফিট হবে। তাহলে ওই ইয়ারের প্রফিটের সাথে যে ইয়ারে লস হলো ওটা ক্যারি ফরওয়ার্ড, ওইটা সেটআপ করলেন, সেটআপ করে বাদ বাকি যে প্রফিট থাকবে ওইটার উপর আপনি ট্যাক্স দেবেন। এটা হলো বাংলাদেশের ল। কিন্তু বাস্তবে
বাংলাদেশের সব কোম্পানির প্রফিটে এখন হয় হচ্ছে হলো 82SC অনুযায়ী। আগে 82SC ছিল, এখন অবশ্য সেকশন চেঞ্জ হয়েছে, মানে ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স যেটা, অর্থাৎ ওই টিডিএস যা কেটে রাখবে ওটাই আপনার হচ্ছে হলো ট্যাক্স। তেমন স্যার অবস্থা হয় আপনার এটাই প্রফিটের ফাইনাল ট্যাক্স সেটেলমেন্ট হয়। স্যার হুম, ডিজেল অ্যালাউন্স দিয়ে প্রফিটের স্যার ডিজেল অ্যালাউন্স দিয়ে একেবারে স্যার প্রফিট বাড়ায় দিবে স্যার। হয় রেভিনিউর উপরে করার নাই স্যার। 0.6%, না হয় ট্যাক্স বেসে যা পরে কোম্পানি ওয়াইজ ওইটা, না হয় টিডিএস। রাইট, যেটা মানে আছে ওর সাথে মিলে ই করে দেবে, হায়ার ওয়ান, কিন্তু বাস্তবে হ্যাঁ হয়েছে পারে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে, আমার কথা বলতে দেন একটু, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে হচ্ছে হলো টিডিএস যেটা কেটে রাখে কাস্টমার, ওইটাই হচ্ছে হলো ট্যাক্স লাইবিলিটি হয়। এখন অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুধু কাস্টমার কাটতেছে না, সে ইম্পোর্ট করে কোনো কিছু নিয়ে আসলে সেই ইম্পোর্ট স্টেজেও তার ট্যাক্স আগের থেকে কেটে রাখতেছে, মানে খরচের উপর ট্যাক্স কেটে রাখতেছে। তার মানে দুই দিক থেকে আপনার ছুরি চালাচ্ছে। ফলে দেখা যাচ্ছে আপনার নর্মাল ইনকামের উপর যে ট্যাক্স আসে তার কয়েক গুণ ট্যাক্স হয়ে যাচ্ছে হলো এই ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স। আর এই ট্যাক্স আপনি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। স্যার এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? না, এই মুক্তি না, পাওয়ার কোনো উপায় ওইটাই নেই। ট্যাক্স। ল করে দিলে তো মুক্তি পাওয়ার একটা উপায় যে বের করছে, তা হলো ওই ওটা যত আপনার এমন কাস্টমারের কাছে বিক্রি করবেন যে ওই কাস্টমার ডিডাক্টিং অথরিটি না, টিডিএস ডিডাক্টিং অথরিটি না। বুঝতে স্যার আমি পেরেছেন? যে ইম্পোর্ট স্টেজে যে ট্যাক্সটা দিয়ে আসতেছি, অ্যাডভান্স ট্যাক্স বা এটি যেটা, তো আমার যদি লস আসে, মানে আমি যদি কোম্পানি যদি প্রফিট না লস আসে, সেক্ষেত্রে তো আসলে এটা আমি অ্যাডজাস্ট করবো কি পরবর্তীতে যখন কখন আমার না প্রফিট না, হবে এটা কোনো তখন আমি অ্যাডজাস্ট করতে পারবেন না। না, ইউ ক্যানট অ্যাডজাস্ট দিস আচ্ছা, আর যদি আমার প্রফিট হয় এবং আমার ইনকাম প্রফিটের উপর যে যদি আমার প্রফিট হয়, ইনকামের উপর যে ট্যাক্স আসবে তখন আমি অ্যাডজাস্ট করতে পারবো, শুধুমাত্র তখনই পারবো। রাইট 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 হ্যাঁ, এরকম আদারওয়াইজ আমি অনেক, দিয়ে আসলাম। রাইট রাইট এরকম অনেক সার্ভিস কোম্পানি আছে যাদের আসলে প্রফিট রেট অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে 30% প্রফিট থাকে সেলসের। এটা ম্যানুফ্যাকচারিং এর জীবনেও সম্ভব না, ম্যানুফ্যাকচারিং 5% 6% প্রফিট থাকে, তারও কম থাকে। এখন বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্টে যে পরিমাণ কম্পিটিশন, আপনার 3% 4% প্রফিট হয় বা 5% প্রফিট হয় বা 6% প্রফিট হয়, তাহলে এই প্রফিটে অথচ আপনার কাস্টমার ট্যাক্স কেটে রাখতেছে, মানে রেভিনিউর উপর 5% ট্যাক্স কেটে রাখতেছে, কারেক্ট। আবার ইম্পোর্ট এসেছে ট্যাক্স দিচ্ছেন, এরকম দুই জায়গায় যদি ট্যাক্স দেন, তাহলে তো প্রফিটের উপর ট্যাক্স হওয়ার সম্ভাবনা খুব কম। স্যার এখানে আরেকটা কথা, এই ইম্পোর্টের সময় যে আমার অ্যাডভান্স ট্যাক্স আর হচ্ছে এটি দুটো কলাম আলাদা আলাদা থাকে, আমি কি এটা অ্যাকাউন্টিং করার সময় কি এটা ক্যাপিটালাইজ করব, নাকি এটা কি হিসেবে বুককিপিংটা এটি কিভাবে হবে? হচ্ছে ব্যাটের উপর কাজ করে, অ্যাডভান্স ব্যাট যেটা ওইটা এটি, আর এআইটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আপনারা হয়তো সব বলে দিচ্ছেন, আমি আর কি বলবো। আচ্ছা, আপনার আচ্ছা স্যার, এটা স্যার আমরা মানে ট্যাক্সের বোঝানোর আলোচনা পরে করলে আমরা স্যার কোশ্চেন করলে অ্যাকাউন্টিং এ ভালো যাই হয়। স্যার আমরা। সেটাই আমি বলছি যে আমার আমার একটু মানে ডিসিপ্লিন ফলো করি, রাইট? শিখার তাহলে আপনার ক্লাসটা স্যার আমাদের এলোমেলো হয়ে যাচ্ছে অ্যাকাউন্টিং স্যার। অনেক বড় আমরা যদি সিলেবাস আগে, তো। জি স্যার। আচ্ছা, আর একজন বলছেন যে না, এটাও জানা খুবই প্রয়োজন যে একটা যখন ইম্পোর্ট করে নিয়ে আসেন এলসির মাধ্যমে, তখনকার যে কস্টিং, এটা কিন্তু একটা কমপ্লেক্স কস্টিং, রাইট? এই কস্টিং আপনারা যদি আপনাদের শেখার সুযোগ নাও হয়, আপনারা শিখে নেবেন। শেখার সুযোগ না হয় বলতে আপনারা ইম্পোর্ট নিয়ে কাজ করেননি, তারপরেও আমি বলবো এটা আপনাকে জানতে হবে, রাইট? কারণ আপনার বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি আপনি কোনোদিন ভাইবা দিতে যান, এগুলো জিজ্ঞাসা করবে মাস্ট মাস্ট। তাহলে আপনার এখানে কি কি থাকতে পারে? এখানে এটি থাকতে পারে, এটি হচ্ছে হলো অ্যাডভান্স ভিএটি, রাইট? এটা রিবেট পাওয়া যায়, অধিকাংশ ইন্ডাস্ট্রিতে রিবেট পাওয়া যায়, তাহলে এটা আসলে কস্টিং এ আসবে না, কারেক্ট? জি এরপরে হলো ইম্পোর্ট স্টেজে যে ভিএটি দিচ্ছেন, সেটাকে ইনপুট ভিএটি বলে। এটাও ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করা যায়, জি যদি কোম্পানিটা ফুল ভিএটিতে রেজিস্টার্ড হয়, রাইট? মানে জি স্যার। 15%। তাহলে এটাও আপনি কস্টিং এ আনবেন না। বুঝতে পেরেছেন? কস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এটি এবং ভ্যাট দুটোর একটা অনছেন। এরপরে আপনার থাকে হচ্ছে হলো জাহাজ ভাড়া, রাইট? এবং পণ্যের দাম। এরপরে থাকতে পারে রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে হচ্ছে হলো আরো যে ডিউটি পোর্ট চার্জ, এগুলো সব কস্টিং আসবে। ইন্স্যুরেন্স তাহলে এই আছে। পোর্ট চার্জ গুলোর পর আবার ভিএটি আছে, সিএনএফ কস্ট, এইগুলোর পর ভিএটি আছে। ওই ভিএটিটাও কিন্তু আপনি ইনপুট ভিএটি হিসাবে ক্লেম করতে পারবেন, তাহলে ওইগুলোও কস্টিং এ আসবে না। Sir, ক্লিয়ার? I have a question to you, please, sir.
Yeah, sure. Sir, a startup company who has no operational activities right now, and the last 2 years they didn't take part in any operating activities and no revenue they have. So in the last Okay. year they had net loss. I mean operating net loss, and for that reason, we got an opportunity to create a deferred tax asset. And in this year, before submitting our audit report, we have also created the deferred tax asset on their net loss. So how can they how can they face the tax office? And this is I'm asking you the question from the tax perspective, that how can they take the advantages of this deferred tax asset, as they have I don't understand your question. Thank you very much. First of all, you told me the company is incurring loss for consecutive years. Then is not it correct? Yes, sir. They are not operating any activities right now. Okay. The operation has not yet been started. It's a startup company, but the company creates deferred tax asset because for asset-driven company, the accounting carrying amount is less than the tax base, right? That's why They deferred have tax asset got is the was created, opportunity right? to create a deferred tax asset. But for your information, please listen to me. For your information, if the company creates deferred tax asset, it must be recoverable, right? That means in the coming future, the company has to incur profit. Coming future means within next 6 years, right? For example, you created deferred tax asset for the year 2024, right? And your company is expecting it will incur profit in the coming within coming next 6 years, right? That means if there is reasonable possibility the deferred tax could be adjusted in the coming years, then the deferred tax asset could be recognized. Otherwise, you cannot recognize deferred tax asset, right? So is there any certain time limitation? I didn't get it. Yes, sir, please. Listen to me. I'll be discussing this issues, especially whenever we are going to discussing deferred carry forward loss, right? Yes, sir. Your question is very much related to this section, right? Exactly, sir. And I want to we are relate. here to discuss these issues, right? But thank Yes, you very sir. much for your concern. Sir, Okay. I want to add something more and for more clarification. If the company doesn't create any accounts as a deferred tax asset, so will they able to take the tax advantage in future when they will make profit at a time? Of course. Okay. Let me clarify. It is absolutely related to related to your taxation courses, right? But Exactly, sir. I know the appropriate answer. Yes, sir. I know that you are good enough to reply me. Thank you very much. I'm not expert on taxation, but I know this solution. For example, your company did not recognize deferred tax asset or liability, or the particular accountant may not have enough knowledge about deferred taxation, or lots of company do not recognize deferred tax, right? But carry forward loss is absolutely related to your tax advantage, right? Company must recognize its notes to the financial statement how much carry forward loss the company does have right now, right? For tax assessment or tax competition, the company must recognize how much carry forward loss the company does have, right? Yes, And sir. if the company recognize carry forward loss in its assessment as well as in its financial statements, the notes to the accounts, because carry forward loss is not the subject matter for income statement or balance sheet, right? Exactly. Correct. If this is the case, you must recognize in the notes to the financial statement the carry forward loss for the year 2020, 2019 or 2020, whatever the relevant year. A company may have carry forward loss for 3 years or 2 years or 5 years. That should be recognized in the notes to the financial statement, right? Exactly, sir.
Okay. So we can So, just make so it clarify. please let me finish. Sure, sir. It is not relevant. It is not relevant whether a company recognized deferred tax asset or liability. It is not relevant to adjust this carry forward loss in the subsequent year. Tax office or relevant tax or DCT, right? Relevant DCT will allow this carry forward loss in the subsequent year if the company incur profit, right? And if the carry forward loss is not forfeited for the time bar, 6 years is the time bar, right? Yes, sir. So it is not relevant whether your company recognize deferred tax asset or liability, correct? Sir, I want to add something about this issue. You'll get this benefit. You'll get this benefit, right? So right now, It- I it- have no need to create any accounts on behalf of deferred tax asset. So if I don't create any accounts right now or in the last year, then in future, when I will make profit, I will able to adjust this deferred tax asset with the tax authority. Yes, tax authority might have asked a question because tax law mentioned accounting financial statement should be prepared in accordance with the IFRS, right? And in the new tax law, in several places, IFRS references are given, right? So that's why it is better for you and your company to recognize the deferred tax, right? This is my recommendation. But I did not face problem, especially usually I did not face with DCT, especially regarding these issues, right? That's why whoever does have tax knowledge, very good tax knowledge, they can better explain. Sir, I have a question. Okay. I have a important things regarding this issue. Issue is that you have to must mention in your income tax return your previous carry forward loss. If you cannot mention your previous in the return previous loss. Mr. Kamrul, I have already told you. Okay, I have thank you, sir. already told you this matter, Thank you, right? sir. Thank you, sir. Thank Carry you. forward loss should be mentioned In the income tax your return. financial Okay. statement as well as tax computation and tax assessment. Okay. So, Thank you. That should be sir, carry forward loss, right? sir, I want to relate the same company with another one. And the thing is, the company is interested to merge with another company. So will they able to adjust all those things when they will be merged with the new one? Sorry, your sound was not clear to me. Sir, There may be what I some said, breakdown. sir, what I said, can you hear me, sir? Sure. Thank you. So what I Please. said is the company is interested to merge with another company. So when they will merge, Okay. will they able to take all those tax advantages? That is my question. So far my বেসিক্যালি যখন স্যার কোর্ট থেকে অর্ডার আসবে এরপরে স্যার এটাকে সেটেল করা যাবে যদি কোর্ট থেকে অর্ডার আসার আগ পর্যন্ত ইন্ডিভিজুয়ালি স্যার ট্যাক্স দিতে হবে আর না হলে স্যার যখন সেটেল হয়ে যাবে তখন স্যার আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি স্যার দুইটা মার্জ করে এটাকে অ্যাডজাস্ট করা যাবে So far, my knowledge about taxation, there is a separate section regarding merger and acquisition in our new tax law, right? There is a separate section, and Yes, sir. We have a schedule. Schedule 8. Right. As I'm not in tax expert, my But tax knowledge you can make me understand very well, sir. You can make us understand with relating with the tax law as well. But all of the complex issues, all of the I may not good knowledge about all of the complex issues of taxation because tax expert will make you more clear for the tax issue regarding merger or acquisition, right? The tax related to merger or acquisition is not very simple to understand, right? No, sir. What I said is I was talking about a company who has an accounts of deferred tax assets. So when they will be merged, will they able to take all those advantages after being merged with a new company? That was my question. Okay. I do understand. In my understanding, I think the company should be given the tax advantages, right? For example, the company might have some unabsorbed depreciation, right?
Exactly, sir. company That was might have. that was my next question, sir. Thank you, sir. Okay, thank you, thank you. For example, there is a well-known merger of Airtel and Robi, correct? Exactly, sir. What I can remember, and somehow I was involved in advisory, especially related to taxation of this acquisition and merger, right? What I saw at that level, there was huge amount of unabsorbed depreciation, right? And the company has to create deferred tax, especially on this unabsorbed depreciation. Have you got my point? That means unabsorbed in case of merger or acquisition, unabsorbed depreciation or carry forward loss, of course, they shall be considered. Got my point? I got you, sir. It's clear to me. And I have another question, and it's also related to deferred tax. And can you please relate the deferred tax issue with the right of use assets, sir? Right of use Yeah, sir. asset. I wanna make my concept clear on lease with deferred tax. Okay. Thank you, sir. Thank you. Right of use asset is totally different. It's a matter of IFRS 16, right? Yes, sir. So did you ever read IFRS 16? Yes, sir, I got it. And I want to relate the lease issue with the deferred tax matter. Okay. Yes, sir. Whenever I'm going to discuss about deferred tax related to another accounting standard, the people or participants should have reasonable knowledge of this standard first, right? Otherwise, it will be very difficult to understand, right? For example, right of use said lots of participants here might not have sufficient knowledge about right of use asset. Right of use assets is a matter of IFRS 16, right? For IFRS 16, Exactly. for lessee perspective, right of use asset and lease obligation are created, right? And if you net off this right of use asset, if it creates net liability, then deferred tax asset shall be created, right? Exactly, If it sir. creates net asset, then deferred tax liability will be created, right? Of course, there are deferred tax liability related to right of use asset, right? So I'll discuss it whenever we are discussing about IFRS 16. Yes, For sir. Thank you. example, just for your knowledge and for the knowledge of other participants also, right? There may be course in from especially this section, right? For example, right of use asset, ROU asset. ROU asset is 50 million, right? Where is lease obligation? Lease obligation is, for example, for the first couple of years, lease obligation usually greater than the right of use. That's why a lease obligation, it may be 17 million or 18 million, right? So how is the difference? It's net obligation. Premium, sir. Hello, sir. Correct. Assalamualaikum, sir. Sure, please. Sir, can I add something? Yeah, Sir, sure. স্যার লিজ রাইট অফ ইউজটা হচ্ছে স্যার ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী আমরা হচ্ছে যে টাকাটা একটা কোম্পানি যে লেজরকে পে করবে অ্যাকচুয়ালি ওইটা স্যার অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে কাউন্ট করা যায়। আর যেটা হচ্ছে মানে রাইট অফ ইউজ অ্যাসেট বলতে কোনো অ্যাসেট থাকবে না আর কি ইনকাম ট্যাক্স অনুযায়ী। সো এখানে স্যার ডেফার্ড ট্যাক্স আমি এর আপনার কোশ্চেন তো আপনার আসছে। ইস্যু বুঝতে পারছি। আমাকে একটু বুঝাইতে দেন, তাহলে আপনার জন্য সবার জন্য মানে ইজি হয়ে যাবে, রাইট? আমাকে একটু এটা স্যার বুঝাইতে দেন। সেকশন 55 অনুযায়ী ইনকাম ট্যাক্স আচ্ছা অ্যাক্টে ওকে সেকশন 50 আমি জানি, আমি এই বিষয়টা জানি, কি লেখা আছে ওখানে আমি জানি। ওকে, একটু আমাকে বুঝাই দিতেন, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, সো লেট মি ফার্স্ট ক্লারিফাই how accounting and tax consider this net obligation. For accounting perspective, yes, this 3 million is the accounting carrying amount, ACA, correct? Yes, sir. For tax, right? For tax law or tax base, whatever is it, it's tax base. Tax law does not recognize this right of use asset. The law does not know the right of use asset.
they could not understand the right of use asset or lease obligation. So what shall they do? They only allow the lease expenses, right, as admissible expense. Lease expense. Correct. Have you got this point? Lease expense is the admissible expense here. Whereas right of use asset and lease obligation in both cases, tax base is nil. So if the right of use asset and both tax lease obligation, if the tax base is nil, then the net obligation tax base would be nil, right? Got this point? One of the participant here, he told, yes, sir, there is a separate section of right of use asset and lease obligation tax law in our country mentioned, especially this section, right? They also mentioned they shall not consider right of use asset and lease obligation. What IFRS 16 state that, right? So what our tax law allow? Our tax law allow only lease rental, right? Sorry, it should be mentioned lease rental. Got it? Okay, so tax base is nil. 3 million is accounting carrying amount. So if the tax rate is 25%, then it shall create deferred tax asset. Tax asset. 3 million multiplied 25%. 25% if the relevant tax rate is 25%. Okay. So as the result, 0.75 million. Clear? The treatment of deferred tax in case of IFRS 16. Of course, it's a lazy accounting, right? Lazy accounting. So to know the relevant tax, to know the relevant accounting standard is very important. So if you don't know the relevant accounting standard, how could you reach this carrying amount, right? Got a message. That's why I'm not discussing all of the deferred tax issue here. First, you have to understand the relevant accounting standard. Deferred tax also related with lots of other standards, right? For example, IFRS 15, 16, IFRS 9, IFRS 2, even for consolidation, right? Yes, sir. Got it? Yes. Okay. Okay, so let us discuss the carry forward loss and unabsorbed depreciation. For example, a company might have carried forward loss in several years from 2024 to 2020. We are right now in 2020. For example, it's a hypothetical example, right? The company incurred losses for 2014, 10 million, 2015, 5 million, 2016, 6 million, then 2017 to 2019, 2 million per year. And for the last year, last but not the least, for 2020, it incurred 1 million loss, right? Now you're preparing the financial statement of 2020, right? And the projected profit for the coming year, right? Because if you don't have projected profit, then you cannot recognize deferred tax asset, right? And carry forward loss always create deferred tax asset, right? So for this reason, company should have the future projected profit. For example, 2020, the company expect they can reach break-even point, right? There is no profit, no loss, right? Zero million. Okay. For 2022, it shall create or it shall incur 3 million profit. 2023, it will get 2 million profit. From 2024 to 7, every year they'll get 3 million profit. If this is the projection, how much will be the deferred tax created from this section or from this carry forward loss? If the tax rate is 20%, how much? Just tell me. Can you please explain, anyone? It's very simple. Just tell me the process. Anyone willingly?
There are lots of brilliant students here. স্যার এখানে 2014 এ যেটা হয়েছে সেটা তো ল্যাপস হয়ে গেছে 6 ইয়ারের ব্যারিয়ারে। Absolutely correct. Absolutely correct. তারপর হচ্ছে 2015 এ যেটা সেটাও ল্যাপস হয়ে গেছে 2021 এ। সো এই দুইটা Correct. গন এখানে। তারপর Mhm. হচ্ছে 2016 এ যেটা সেটা হচ্ছে 2022 পর্যন্ত পাবে এখানে পার্শিয়াল পাবে। এখানে 6 মিলিয়নের জায়গায় যেহেতু Mhm. এস্টিমেটেড 2 মিলিয়ন 3 মিলিয়ন পাবে Mhm. এখানে, Mhm. রিপোর্টার করতে Mhm. পারবে। তারপরের Mhm. গুলা কন্টিনিউয়ালি করতে পারবো, ওগুলাতে তো প্রবলেম নাই। Absolutely correct, Mr. Ismail. Thank you very much. That means deductible temporary difference, right? ইয়েস স্যার। Deductible temporary difference. Temporary difference. Right. How much is the deductible temporary difference? Just to calculate here. For 2016, only for 3 million, right? Correct. ইয়েস স্যার। 3 million. For 17, 18, 19, and 20, 6, 7 million, right? 7 million. That means total 10 million. 10 million could be carried forward, right? ইয়েস স্যার। Here. So how much is the deferred tax here? Deferred tax asset, right? Deferred tax asset. 10 million multiplied 20%. $2 million, right? That's all. How could we reach 10 million? Already Mr. Ismail has explained very good. We should consider 3 million from 2016 because in 2022, the time duration shall be 6 years. But 2022, we do have only 3 million future profit projection, right? So we should consider 3 million. Right, out of 6 million, 3 million would be forfeited, right? So we should consider only 3 million. And for the subsequent year, yes, this loss could be adjusted with a profit projection, right? So that's why we should create temporary difference of only 10 million. Got it? সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার কোন ইয়ারে শো করবে? সরি স্যার আমরা ডেফার্ড ট্যাক্স টেম্পোরারি ডিফারেন্সটা বের করব স্যার 10 মিলিয়ন। স্যার এটা টোটাল অ্যামাউন্টটা যে 10 মিলিয়নটা যে আমরা শো করব এটা কোন ইয়ারে যে শো করব? 2020 সালে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমি কিন্তু ওকে স্যার। শুরুতে বলছি যে মানে আমি ধরে নিচ্ছি এখন 2020 সালে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার এখানে ঠিক আমার এরকম এস্টিমেটেড, স্যার আমি এস্টিমেশন অনুসারে 2020 সালে এটা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি যে 2022-23 বা পরবর্তীতে এরকম হবে তা তো নাও হতে পারে। তো সেখানে কি আবার কি অ্যাডজাস্ট তখন করতে ওই যে হবে না তখন আমার? অ্যাডজাস্ট করে নেবেন প্রত্যেক ইয়ারেই তো এটা রিভিউ করা হবে, তাই না? ধরেন 2020 সালে 21 সালে এসে আপনি তখন দেখবেন যে কতটুকু আপনার এইভাবে ক্যারি ফরওয়ার্ড লস আছে, আর সামনের যে প্রফিট প্রজেকশন আছে সেটা তো প্রজেক্টেড, রাইট? সেই প্রজেকশন যদি আপনার চেঞ্জ না হয় তাহলে ওই প্রজেকশন ধরেই ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করবেন, ভেরি সিম্পল। তখন কি হবে, তখন আপনাকে এই 2016 এটা তো একটা ক্যারি ফরওয়ার্ড একটা ব্যালেন্স, তাই না? ডেফার্ড ট্যাক্স, গট ইট? ক্যারি স্যার ফরওয়ার্ড এখানে তো এত হচ্ছে জটিল ভাবে চিন্তা করবেন না। প্রেডিকশনটা তো এত ইজি না, প্রেডিকশন গুলো তো অনেক টাফ একটা প্রেডিকশন যে প্রফিট প্রেডিকশন এত হবে। তো এটা আমার না, জাস্টিফিকেশন এটা কি দ্বারা এটা দিতে হবে? এটা এটা তো একটা এস্টিমেট, রাইট? এটা তো আপনার পরীক্ষায় আপনার প্রথমত দিয়ে দেওয়া থাকবে, রাইট? ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে। সেকেন্ডলি হচ্ছে হলো আপনি যদি বাস্তবে করতে যান, বাস্তবে নর্মালি লস মেকিং কোম্পানিগুলা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আসলে রিকগনাইজ করে না, আর ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি আসলে তাকে অবশ্যই রিকগনাইজ করতে হবে, রাইট? স্যার স্যার মেইনলি হচ্ছে যে আমরা আগে করি নেই, কারণ আমার কাছে আগে প্রবেল আপকামিং প্রফিট জেনারেশনের কোনো ইয়া ছিল না। যখন 20 সালে এসে দেখছি রাইট, যে আমার কাছে প্রবেল ছিল, এই জন্য আমি এই সালে কারণ রিকগনাইজ আমার লস কমতেছে, তো লস কমতেছে, রাইট? লস জি কমা মানে আমার মানে কামিং ইয়ার গুলোতে প্রফিটের মেইনলি হচ্ছে প্রবেল ইফেক্ট, এটা তো স্যার নাকি মানে 20 রাইট, সালে এসে। রাইট। ওকে, থ্যাংক ইউ স্যার। প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা খুব মানে কমই দেখানো হয়, তাই তো স্যার? না না, বিষয়টা এরকম। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আসলে তো অবশ্যই অ্যাসেট দেখাতে হবে।
বাট ওই অ্যাসেটের রিকভারেবিলিটি থাকতে হবে। এটা স্যার গট দিস পয়েন্ট? হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে তো থাকে না। না, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আপনি দেখাতে পারবেন না, বিষয়টা এরকম না। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অবশ্যই দেখাতে পারবেন, বাট ওটার রিকভারেবিলিটি থাকতে হবে। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তো শুধুমাত্র ক্যারি ফরওয়ার্ড লস দিয়ে সৃষ্টি হয় না, এটা তো আপনার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট থেকে সৃষ্টি হতে পারে। ধরেন আপনি এমন একটা কোম্পানিতে আছেন যে কোম্পানিতে অ্যাসেট ড্রাইভেন না, মানে অ্যাসেট খুব কম, সার্ভিস ইন্ডাস্ট্রি, বাট সেখানে নাম্বার অফ এমপ্লয়ি অনেক বেশি, তার গ্র্যাচুইটি বেনিফিটটা অনেক বেশি, তাহলে কি সেখানে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আসবে না? অবশ্যই আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার অ্যান্সার কি পেয়েছেন? জি স্যার পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, সো আমরা কি একটা ব্রেক নিব? ইয়েস স্যার। জি স্যার। ওকে ওকে, যেহেতু আমরা একটু দেরিতে শুরু করছি, আর মানে 4 days কনজিকিউটিভ লিভ, সো ফার আই আন্ডারস্ট্যান্ড, মানে আপনাদের যারা এখানে পার্টিসিপেন্ট আছেন অধিকাংশই হয়তো 4 দিন ছুটি আছে টানা, তাই না? তো আমরা একটু মানে 10টার পরে একটু পড়বো, যেহেতু আমি একটু লেটে জয়েন করেছি, রাইট? তা 15 মিনিটস আমরা একটা ব্রেক নিই, হ্যাঁ? জি স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার একটু বলে দিবেন যে এটা বইয়ের কোন চ্যাপ্টার থেকে ইয়ে করা হবে? আচ্ছা, ওটা আমি একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিব আপনাদের, এই যে এই ম্যাটেরিয়ালসটা, রাইট? So please just share it to the chat box, please. So Sure. No issue. The materials is prepared for you, right? Okay, let me share these materials in your chat box. So I'll share all of the materials in chat box. Whoever attend the class will get it, right? What do you think? thank you, sir. That will be better. Okay. Sure, I'm sharing the relevant materials. স্যার বইয়ের যে চ্যাপ্টার গুলো আছে এর বাইরে কি তাহলে আমাদের এটাই দেখতে হবে না আর অন্য কোনো আইএফআরএস ও ইনক্লুড থাকবে? এটা তো বইয়ের কোনো চ্যাপ্টারের সাথে লিংক আপ পাই নাই। বইয়ের চ্যাপ্টার আছে, বাট মানে ইন ডিটেলস নাই, রাইট? বাট পরীক্ষায় তো অ্যান্সার করতে হলে আপনাকে ইন ডিটেলস জানতে হবে, রাইট? ওকে স্যার। স্যার আগের বই থেকে তো ছিল না স্যার, এবারে নতুন বইতে কি আছে স্যার? নতুন বই তো দেখিনি, নতুন বই আমি রিভিউ করছি আগের তো, বইতে নাই স্যার, অ্যাডভান্সে আছে। আইসিবির নতুন বইটা আমি রিভিউ করছি তো। আপনারা কি পেয়েছেন? আমার এখানে এখনো আপলোড হয়নি। না স্যার এখনো পাইনি। এখনো আসেনি। Almost 3 megabyte. It is uploading just for few seconds. Have you got it? Yes sir. Yes, sir. Just well received, sir. Thank you. Okay. So other materials, just I'll share my workings. Right. Okay, I'll share after the end of the session. Right. Because things will be changed. Okay, thank you. For 15 minutes, your prayer breaks or coffee break or tea break, whatever, for your refreshment only. 15 minutes, okay? Thank you, sir. Thank you. যদি বাংলাদেশের যে কোনো ল অনুযায়ী যান, যে ল গুলা মোটামুটি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড, যেমন ট্যাক্স ল, রাইট? বাংলাদেশে এখন ট্যাক্স অ্যাক্ট 2023, রাইট? তা এখানে সেভারাল জায়গায় উল্লেখ আছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএফআরএস অনুযায়ী তৈরি করতে হবে। তাহলে আপনি ট্যাক্স ল যদি কমপ্লাই করতে হয় ফুললি, তাহলে তো আপনাকে আইএফআরএস অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা লাগছেই। তাহলে সেক্ষেত্রে তো আপনাকে ডেফার্ড ট্যাক্স রিকগনাইজ করা লাগবে। আমি যেটা বোঝাতে চেয়েছি, একজন পার্টিসিপেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা যদি ডেফার্ড ট্যাক্স না দেখাই তাহলে ক্যারি ফরওয়ার্ড লস ফরফিট হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এটা কনসিডার না করার সম্ভাবনা আছে কিনা। ওই অর্থে আমি বলেছি না, এটা ডেফার্ড ট্যাক্স রিকগনিশনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি ক্যারি ফরওয়ার্ড লস আলাদাভাবে নোটসে দেখাই দেবো, অ্যাকাউন্টসে, যে আমার এই ইয়ারের ক্যারি ফরওয়ার্ড লস এতটুকু আছে যে আমি অ্যাবজর্ব করতে পারিনি। ইভেন ক্যারি ফরওয়ার্ড লসের সাথে আরেকটা আইটেম আছে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন। আপনারা জানেন এটাও ক্যারি ফরওয়ার্ড করা যায়, যে আপনি যে বছরে লস করছেন ওই ডেপ্রিসিয়েশনটা অন্য বছরের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করবেন, রাইট? তাহলে সেটাও আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারি। তাহলে আমার অ্যাকাউন্টসটা ওই যে আপনার যদি আমি ট্যাক্স যে আমাদের একটা ওটার সাথে কমপ্লাইজ করার জন্য অবশ্যই আমার ডেফার্ড ট্যাক্স ইন্ট্রোডিউস করতে হবে না? অবশ্যই।
শুধু এটা না, আপনার যদি লিস্টেড কোম্পানি হয়, রাইট, লিস্টেড স্যার। কোম্পানি হলে আপনার সেখানে আপনার বিসেক এর রুলস আছে, বিসেক এর ল আছে, সেটা অনুযায়ী কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএফআরএস অনুযায়ী তৈরি করতে হবে। ঠিক ক্লিয়ার? আছে, ওকে। এছাড়াও স্যার। আরো অনেকগুলা লতে আইএফআরএস এর কথা উল্লেখ আছে। তাহলে সুতরাং আপনার মানে ওভারঅলি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অবশ্যই আইএফআরএস অনুযায়ী তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে ল গ্রাউন্ডে আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএফআরএস অনুযায়ী তৈরি না করেন ফুললি, তাহলে কিন্তু আপনাকে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যালেঞ্জ করতে পারে যে কেউ ল গ্রাউন্ডে, রাইট? যে সে তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএফআরএস অনুযায়ী তৈরি করেনি, বাট সে ডিসক্লোজারে বলছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএফআরএস অনুযায়ী তৈরি করা হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, এখন আমরা আসি, আমি যে ডকুমেন্টটা তৈরি করেছি আপনাদের জন্য, এটা মূলত আপনাদের লেভেলটাকে কনসিডার করে করা হয়েছে। এখানে অবশ্যই কোনো বই না কোনো বই থেকে নেওয়া হয়েছে, এটা আইসিডাব্লিউ এর একটা বই থেকেই নেওয়া হয়েছে, বাট এখানে অনেক কিছু কন্টেন্ট দেওয়া হয়নি, কারণ আপনাদের লেভেলের না ওটা, ওই জন্য দেওয়া হয়নি। যেমন গ্রুপ পার্সপেক্টিভে ডেফার্ড ট্যাক্স কেমন হতে পারে, এটা এই পেপারসে নাই, বাট ওইটা আপনার এই লেভেলে পড়ার প্রয়োজন নাই, রাইট? আবার কিছু স্ট্যান্ডার্ড আছে টোটালি আপনার এই লেভেলে পড়ানো হয় না, সেইগুলোর রিলেটেড ডেফার্ড ট্যাক্সও এখানে নাই। সুতরাং যেখানে যেগুলো আছে এগুলো আপনার এক্সাম পারপাসের জন্য যথেষ্ট। ফার্স্ট অফ অল হলো এখানে বলছে কি হোয়াট ইজ ডেফার্ড ট্যাক্স। আপনার ডেফার্ড ট্যাক্স জানেন যে যখন টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হয় তখন হলো ওইটার সাথে ডেফার্ড ট্যাক্স রিলেটেড থাকে, তাই না? এবং এটা অ্যাসেট হোক লাইবিলিটি হোক, এটা রিকভারেবিলিটি অথবা অ্যাডজাস্টেবল হতে হবে, রাইট? মানে ফিউচার ইয়ার গুলোর জন্য। ওকে, এরপরে দেখেন অ্যাকাউন্টিং প্রফিট, ট্যাক্স প্রফিট অলরেডি ডিসকাস। এই আইটেমগুলো আপনাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ, very important to understand all of the accounting terms, right? So let us see the permanent difference, temporary difference, already discussed well, right? Can you see an example of temporary difference? This depreciation and capital allowances, right? এটা জাস্ট একটা এক্সাম্পল এখানে দিয়েছে, আমরা অনুরূপ এক্সাম্পল কিন্তু ইলাস্ট্রেট করেছি, রাইট? Calculating and accounting for deferred tax, identify temporary differences. That means first step is to identify the temporary difference. This is very important matter, right? Sometimes identification of temporary differences is not very easy, right? Because you should have the relevant knowledge of the particular accounting standard. For example, IFRS 16, right? Just few minutes ago, we discussed about IFRS 16. If you don't know the IFRS 16, how to calculate that right of use asset or lease obligation, how could you use the temporary differences, right? So you must have the relevant knowledge of this particular accounting standard, because deferred tax is related to lots of other standards, right? Apply the tax rate to the temporary difference to calculate the deferred tax asset or liability. That means you must apply the relevant tax rate. For example, already we have discussed, for example, dividend, right? You know that dividend tax rate is different from the normal business tax rate, right? For example, taxes on capital gain, right? Just আমি একটা বিষয় আলোচনা করব এখানে, সময় এরকম থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাসেট সেল করছেন, কারেক্ট? তা অ্যাসেট সেলের উপর ট্যাক্স রেট ডিফারেন্ট, সেটার উপর কিভাবে আসে? 5%, কোর্সিনে বলে দিয়েছে। এবং এই 5% হলো ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স। 5% is not on your capital gain, right? 5% should be on gross asset value, right? অ্যাসেটের যে গ্রস অ্যাসেট মানে আপনার সেল ভ্যালু, সেটার উপর 5% আপনাকে ট্যাক্স দিতে হবে, রাইট? তা এরকম যদি হয়, এটা ওই আপনার বাংলাদেশে মৌজা ভ্যালু না কি বলে, ওটাকে আপনি ধরতে পারেন, কারেক্ট? তাহলে ওইটার উপর গভর্নমেন্টকে আপনাকে 5% ট্যাক্স দিতে হবে আপনি যদি সেল করেন। তা আপনি যখন সেল করবেন, যার কাছে সেল করবেন সে আপনার এই ট্যাক্সটা কেটে রাখবে। আর একটা কোম্পানির কাছে ধরেন আপনার কোম্পানি সেল করছে, কারেক্ট? এখন this 5% is final settlement of taxation.
whatever the capital gain a company may have from disposing the asset, right? The tax rate is 5% on gross value. And this is the final settlement of tax. If your company revalue the asset, right? Revalue the asset, then the accounting base shall be greater than the tax base, right? And the temporary difference, there shall be create some temporary difference, and of course it is taxable temporary difference, right? But note it down, you shall always use relevant tax rate to calculate deferred tax liability here. Why? In that particular case, it is 5%. It shall not be the capital gain tax rate, because আপনার ট্যাক্সটা দিতে হবে হচ্ছে হলো গ্রস ভ্যালুর উপর। আপনারা কি বুঝতে পেরেছেন? The relevant tax rate, to find out the relevant tax rate might be misleading in lots of cases. আপনাকে কিন্তু কোশ্চেনে দেখতে হবে। এটা একটু আবার রিপিট করবেন কাইন্ডলি। আবার রিপিট করব, অবশ্যই অবশ্যই আবার রিপিট করব। দেখেন এখানে একটা এক্সাম্পলিফাই করি, রাইট? কস্ট অফ ল্যান্ড, রাইট? কস্ট অফ ল্যান্ড 100 million or 10 crore, right? Revaluation. Revalued at 300 million. Revaluation reserve. Reserve. How much? 20 million. Correct. এখন এই অ্যাসেটটা ট্যাক্স বেস কত? ট্যাক্স কিন্তু এই রিভ্যালুয়েশন বুঝে না। ট্যাক্স বেস, ট্যাক্স বেস of course it shall be cost 100 million. So how is the temporary difference? 200 million. 200 million, right? Temporary difference. Of course it shall be taxable temporary difference, right? Temporary difference is 200 million, right? Tax rate here. Tax rate on asset sale. Sale is 5%. The rate of 5%, right? Sorry, 5%. And this is final settlement of taxation, right? Yes. Got it? If this is the case, then you shall create deferred tax liability considering this 5%. Not, you shall not use the normal business tax rate, right? Normal business tax rate is tax rate 25%, for example. Correct? Yes. Capital gain tax rate. Capital gain tax rate 15%. বাট এখানে তো আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে না। এই পার্টিকুলার কেসে আপনার ট্যাক্স রেটটা হবে হচ্ছে হলো যে ভ্যালুতে বিক্রি করবে ওই ভ্যালুর 5%, এবং এটাই ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে এটা যদি ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স হয়, তা ক্যাপিটাল এখন একটা কথা হয় এই হলো এরকম যদি হয় যে ওকে ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট এবং ফাইনাল সেটেলমেন্ট হুইচএভার ইজ হায়ার, রাইট? এটা বলে দেওয়া থাকবে। আমি আচ্ছা এটা ইগনোর করি, হুইচএভার ইজ হায়ার হলে কিন্তু সেখানে আবার ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেটটাকে ক্যাপিটাল গেইন করতে হবে। রাইট রাইট। এই জন্য বলছি যে রেলিভেন্ট ট্যাক্স রেট আপনাকে ফাইন্ড আউট করা ইটস সামটাইমস মেবি ক্রিটিক্যাল, রাইট? আমি যদি এত পর্যন্ত রাখি তাহলে কিন্তু আমার 5% ইউজ করতে হবে। তা আমি ধরে নিচ্ছি যে এটা ডিসপোজ করলে আমাকে মিনিমাম 5% ট্যাক্স দিতে হবে। তখন তো অনেক কোশ্চেনে যেটা আছে ওই অনুযায়ী আরেকটা হবে। দেখেন
হ্যাঁ, কোর্সিং যেভাবে দেওয়া আছে ওই অনুযায়ী আমাকে করতে হবে। রিভ্যালুয়েশন এখানে 300 না হয়ে যদি 150 হয়, রাইট? ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট, ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট 15%, কারেক্ট? আপনার এখানে কিন্তু ডেফার্ড ট্যাক্স আপনি 15% ইউজ করবেন না, 5% ইউজ করবেন। কারণ আপনার 5%-এ দেখেন এখানে 100%-এর উপর একটু আর একটু কম দিই, 120 মিলিয়ন দিই। এখানে আপনার 5% ইউজ করবেন কেন? কারণ আপনার ক্যাপিটাল গেইনের উপর ক্যাপিটাল গেইন কতটুকু হয়েছে? 20 মিলিয়ন, রাইট? 20 মিলিয়ন ক্যাপিটাল গেইন হয়েছে, তাহলে তার উপর 15% কত আসে? 3 মিলিয়ন, রাইট? whereas আপনার ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স হলো 5 মিলিয়ন, কারেক্ট? তাহলে রেলিভেন্ট ট্যাক্স রেট কিন্তু আপনার 5% হবে। গট দিস পয়েন্ট? সেই জন্য বলছি যে রেলিভেন্ট ট্যাক্স রেট, কারণ ট্যাক্স ল অনেক ক্ষেত্রে অনেক জটিল থাকে, তাই না? যে এই তিনটার ভিতর যেটা বেশি সেটা, তাহলে আপনার ওই তিনটার ভিতর যেটা বেশি হবে সেই ট্যাক্স রেটটাই নিতে হবে। স্যার এদিকে স্যার ক্লিয়ার? রিভ্যালুয়েশন আমরা আমরা স্যার যে রেটটা নিচ্ছেন এটা তো ট্যাক্স রেট অন অ্যাসেট সেল না, রিভ্যালুয়েশনটা কি আমরা সেল হিসেবে ধরে নেব নাকি? না, হ্যাঁ, রিভ্যালুয়েশনটা আপনার সেল হিসাবে ধরবেন, রাইট? যে সেল করলে আপনি কতটুকু ক্যাপিটাল গেইন করতেন, রাইট? ক্লিয়ার? তাহলে এই জন্য বলছে যে রিলেভেন্ট ট্যাক্স রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার এখানে যদি আমরা অ্যাসেটটা সেল না করি তাহলে পরে অ্যাসেটটা আমাদের যেই প্রথম যে কেসটা দেখাচ্ছেন 200 মিলিয়ন আমার রিভ্যালুয়েশন রিজার্ভ, এই 200 মিলিয়নের উপর কি 5% ওসিআইতে রাখবো? 200 মিলিয়নের উপর 5% ওসিআইতে রাখবেন, কারেক্ট? জি ঠিক আছে স্যার। মানে যেটা ট্যাক্স ক্রিয়েট করবেন ওই ট্যাক্সটাও, মানে ট্যাক্স যে 5% রাখতে ইনকাম হবে। আসবে সেটাও ওসিআইতে রাখবেন, কারণ আমার রিভ্যালুয়েশন রিজার্ভ যেহেতু ওসিআইতে থাকবে, এর সাথে রেলিভেন্ট যে ট্যাক্স সেটা ওসিআইতে যাবে। কিন্তু স্যার 100 মিলিয়ন তো আবার ইয়াতে থাকবে, কারেন্ট এসে থাকবে 100 মিলিয়ন যেটা ট্যাক্স আসছে। 100 মিলিয়ন তো আসেনি, 100 মিলিয়ন হলো কস্ট ছিল। হ্যাঁ কস্টেরটা নরমালটা ইয়ে যাবে আর কি। কস্ট তো আপনার 100 মিলিয়ন আপনার এটা তখন আর কিন্তু ফাইন্যান্সিয়াল এভারেজ স্টেটমেন্টে যেভাবে তো আসে থাকবে আর না। কি, যেভাবে আসে ডেফারটা যেভাবে আসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো 120 মিলিয়ন হয়ে যাবে, হ্যাঁ ওটা ঠিক রাইট? আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওকে ওকে। Recognize the resulting deferred tax amount in the financial statement. That means to find out the temporary difference is matter, right? এই দেখেন এটা আবার আলোচনা করছে আইডেন্টিফাই দ্য টেম্পোরারি ডিফারেন্স। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, রাইট? যে ক্যারিং অ্যামাউন্ট, দ্য রিটেন ডাউন ভ্যালু, রাইট? দ্য টেম্পোরারি ডিফারেন্স কিভাবে ক্রিয়েট হয়, এইগুলো অলরেডি আমরা সেভারাল টাইমস ডিসকাস করছি, রাইট? এখন দেখেন ট্যাক্স বেস দ্য অ্যামাউন্ট অ্যাট্রিবিউটেড টু অ্যান অ্যাসেট অর লায়াবিলিটি ফর ট্যাক্স পারপাস, অলরেডি ডিসকাস এগুলো, রাইট? অ্যাসেট, লায়াবিলিটি, এইগুলো যদি আপনি একটু রিড আউট করেন, আপনার ডেফার্ড ট্যাক্স মানে কোনো সিনারিওতেও ডেফার্ড ট্যাক্স আপনার বাঁধবে না, আশা করি। এটা জাস্ট ট্যাক্স বেস আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট বোঝানোর জন্য। টাইপস অফ টেম্পোরারি ডিফারেন্সেস, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, অলরেডি ডিসকাস। How is the temporary difference? Just for your quiz. Scenario 1, an entity recognize non-current asset of 1 million cost 2 years ago. Tax depreciation is allowed on the full cost at 15% per annum state limits, while the accounting depreciation is 10% per annum. এখানে সলভ করেছে, দরকার নেই এটা ডিসকাস করার, এটা ভেরি সিম্পল। ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স অলরেডি ডিসকাসড, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, রাইট? Summary. Let us see the summary. Tax temporary differences. Tax base is less than carrying amount. Tax base equal to carrying amount. Tax base is greater than carrying amount, right? For asset, tax base is greater than tax base is greater than carrying amount. Then deductible temporary differences, right? If tax base is less than carrying amount,
taxable temporary difference. All of the things are discussed, right? Work example. These are very simple. Temporary differences tax base. So let us see this example. These are very relevant, right? Current liabilities include accrued expense with a carrying amount of 2000. The related expense will be deducted for tax purpose on a cash basis, right? এখন বলেন এটা কি টেম্পোরারি ডিফারেন্সেস ক্রিয়েট করছে বা ট্যাক্স বেস কত আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 2000 আর ট্যাক্স বেস 0, এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। রাইট। নেক্সট, current liability include accrued expenses carrying amount the related expenses has already been deducted for tax purpose. এইটা স্যার মানে অ্যাকাউন্টিং আপনার 0 আর ট্যাক্স বেস 0 স্যার, এটা কোনো কিছু হবে না। Liabilities include accrued expenses. Again, let us see. Liability include accrued expenses with a carrying amount of the related related expense has already been deducted for tax purpose. না এখানেও আপনার tax base is nil, accounting carrying amount is 3000, right? ওইটাতে লেখা আছে রিলেটেড ক্যাশ এক্সপেন্স হ্যাজ অলরেডি বিন ডিডাক্টেড ফর ট্যাক্স পারপাসেস, মানে এটাকে ট্যাক্স বেস কি 0 মানে কিভাবে? ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স বেস তো নীল হয়ে গেছে, এখানে ট্যাক্স এটাকে অ্যাসেট বলতেছে না, সেটা আগেই সেই সেটাকে অ্যালাউ করে দিচ্ছে। আগেই যদি অ্যালাউ করে দিয়ে থাকে তাহলে তো আপনি ওটা এনজয় করে ফেলছেন। এনজয় যদি করে থাকেন তাহলে এই লাইবিলিটি ইনক্লুডস অ্যাক্রুড এক্সপেন্সেস। অ্যাক্রুড এক্সপেন্সেস মানে কি, আপনার এটা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে আর ট্যাক্স বেস আপনার নীল, কারেক্ট? ট্যাক্স বেস যদি নীল হয়ে থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, রাইট? কারণ আপনি তো অ্যাকাউন্টিং এ ওই সুবিধাটা নেন নাই, দ্যাটস ওয়াই ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। ট্যাক্সে ওইটা আগেই আপনি পেয়ে গেছেন, বাট এটা অ্যাকাউন্টিং এ এই সুবিধাটা নেন নাই, মানে ট্যাক্স বেনিফিট আমি অলরেডি স্যার কনজিউম করে ফেলছি না। এই জন্য বলছি যে আপনি শুনেন, প্লিজ লিসেন টু মি, কখনো ইনকাম স্টেটমেন্ট দিয়ে ট্যাক্স এই ডেফার্ড ট্যাক্স বোঝার চেষ্টা করবেন না, অলওয়েজ গো ফর ব্যালেন্স শিট মেথড। এখানে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, ট্যাক্স বেস নীল, ভেরি সিম্পল। দেখি না একটু পরে দেখি। accrued expense carrying value, right? Nil. Tax base is nil, right? একটা জিনিস একটু ভুল হয়েছে, accrued expenses এর accounting carrying value আছে less the amount which will be deducted for tax purpose in future period, nil. As relief has already been obtained, there is no temporary differences, so no deferred tax arise, কারণ আমি অলরেডি ডেফার্ড ট্যাক্স এনজয় করে ফেলছি, দ্যাটস ওয়াই এই পার্টিকুলার কেসে ডেফার্ড ট্যাক্স আর রিকগনাইজ করা যাবে না। কারেক্ট, যে এটা ক্যারিং অ্যামাউন্ট আছে, রাইট, বাট এই ক্যারিং অ্যামাউন্ট আপনার ভবিষ্যতে আর রিকভার করা যাবে না, ওয়ান কাইন্ড অফ টেম্পোরারি ডিফারেন্সের মতো স্যার। রাইট, এই ক্যারিং অ্যামাউন্টটা আছে, বাট এই ক্যারিং অ্যামাউন্টটা হলো পার্মানেন্ট ডিফারেন্স হয়ে গেছে, জি, কারণ ওটা তো আপনি অলরেডি এনজয় করে ফেলছেন, এটা টেম্পোরারি ডিফারেন্স নাই, রাইট? এই যে দেখেন, এই জন্য বলছে যে there is no temporary differences, that's good things, there is no temporary difference, এখানে এটা পার্মানেন্ট ডিফারেন্স হয়ে গেছে। Okay, next one, a loan payable has a carrying amount of 5000, the repayment of loan will have no tax consequences, there is no temporary difference, right? এটাও কিন্তু কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। কারণ লোনের ক্যারিং অ্যামাউন্ট, রাইট, এটা ট্যাক্স কোনো কনসিকুয়েন্স নেই। আর লোন তো আসলে অ্যাকচুয়ালি কখনো লোন ইটসেলফ এটা অ্যালাউয়েবল এক্সপেন্স না, লোনের উপর যে আপনার ইন্টারেস্ট হবে সেটা অ্যালাউয়েবল এক্সপেন্স হতে পারে, রাইট?
লোন রিপেমেন্ট করলেন, এটা কি কোনো ট্যাক্সই আছে? এটা ট্যাক্সই নাই, এই যে সেটাও লেখা আছে ট্যাক্স কনসিকুয়েন্স নাই। দ্যাট মিনস দেয়ার ইজ নো টেম্পোরারি ডিফারেন্সেস। Current liabilities include interest revenue received in advance. Current liability include interest revenue received in advance with a carrying amount of 7,000. The related interest revenue was taxed on cash basis. So of course, there is temporary differences, right? তার মানে কি আপনার এটা deferred tax asset create করবে, correct? চল এই যে deductible temporary difference, right? Deferred tax asset create করবে। ওকে, স্যার ফর্মুলা দিয়ে করতে হবে, ফর্মুলা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। রাইট 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 রাইট, একটু চিন্তা করে করতে হবে। ট্যাক্সের বিষয়গুলো তো একটু, ডিফার্ড ট্যাক্সের বিষয়গুলো তো একটু কমপ্লেক্স, তাই না? কিছুটা হলেও কমপ্লেক্স, সুতরাং একটু চিন্তা করে আপনাদের করতে হবে। তো আমরা নেক্সট সেশনে যেটা করব, আমরা ব্যাচ কোশ্চেন সলভ করব। সো মাই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ again and again you'll review your previous year question, right? This is very important for your exam purpose, to understand the question pattern and how to score the good answer. We shall discuss, right? Discuss in the next session. Next session আমরা deferred tax এরই লাস্ট কয়েকটা ব্যাচের কোশ্চেন দেখবো। হ্যাঁ, এরপরে আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা পড়লে আপনাদের ভালো হয় বলেন? কোনটা? গ্রুপ অ্যাকাউন্টস কনসেশন। কনসোলিডেশন। কনসোলিডেশন স্যার নিচে তো উবাইদুল স্যার পড়াচ্ছেন এটা। রেভিনিউ রিকগনিশন রেভিনিউ রিকগনিশন। স্যার ইয়েটা পড়ান স্যার আগে, ওই যে স্যার লিস্টটা, স্যার লিস্টটা লাভ বেশি। স্যার আইএস 16 কি স্যার পড়াবেন স্যার? আইফারেজ 16 স্যার। আচ্ছা, এভারেজ 16 অন্য। আচ্ছা, আপনাদের কোন কোন টিচার পড়াচ্ছে একটু বলেন তো? ওবাইদুল স্যার আর হচ্ছে তারেক কামাল স্যার। আমি তারেক কামাল। আচ্ছা ঠিক না আছে, না এই সরি, দুইজন তো, তাই না? আপনার হচ্ছে ইপিএম কলিজ স্যার, ইব্রাহিম খলিল এফসি। ইব্রাহিম খলিল এফসি, উনি ওনা এভারেজ 15 পড়াবে। আর ওবায়দুল করিম উনি কি কোনটা পড়াচ্ছে বললেন? যে 10 শুরু করছে স্যার, মানে কনসোলেশন। তাহলে কনসোলিডেশন তো তাহলে আমার হবে না। গ্রুপ অ্যাকাউন্ট উনি পড়াবে। তাহলে আমি আইপ্রেস 16 পড়াই আর আইপ্রেস 9 পড়াবো, রাইট? স্যার দুইটাই ইম্পর্টেন্ট স্যার। 16 টা স্যার আগে পড়বেন না, 9 পড়বেন আগে স্যার? স্যার আগে 9টা পড়ান স্যার, 9টা। স্যার 9টা পড়ান স্যার, আইফারেস 9টা। আচ্ছা ওকে, আইপ্রেস 9 পড়াবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা আইপ্রেস 9 পড়বো। ওকে জি স্যার, জি স্যার। দ্যাটস ফাইনাল। ওকে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে একটা কোশ্চেন আলাপ করা যাবে স্যার? হ্যাঁ শিওর 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 শিওর। এক্সামের কোশ্চেন আর কি একটা একটা কি হ্যাঁ একটু শিওর, আলাপ করবো নাকি নেক্সট ক্লাসে? তাহলে আমি একটা কোশ্চেন যেরকম আর কি স্যার যদি বলি আর কি, যেমন এখানে বলা আছে জানুয়ারি 2017 PQR acquired the plant at a cost of 250 million. It has been depreciated on a straight-line basis over a useful life of 6 years. PQR is also obliged to incur the decommissioning cost 50 million at the end of the useful life of the plant. Applicable discount rate is 8%. এটা deferred tax calculation আছে। দেখেন তো এই কোশ্চেনটা কিনা। এটা স্যার হলো দাঁড়ান 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 দাঁড়ান, আপনার কোশ্চেন যে এখানে আছে, এই যে পাইছেন, এটা এটা দেখেন কিনা, এটা কিনা দেখেন। জি 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 জি। আচ্ছা, এখানে যেটা করতে হবে, 5 জানুয়ারি PQR required a plant at a cost of 250 million, রাইট? আজকে আসলে অলরেডি 10টা বাজে গেছে, তো নাই ফুল কোশ্চেনটা আমি আলোচনা করতাম। It has been depreciated on a straight line basis over the useful life of 6 years, right? প্রথমে আপনার এরপরে দেখেন কি, PQR is also obliged to incur decommissioning cost BT 50 million at the end of useful life of the plant. Applicable discount rate is 8%. The first of all,
you have to find out the amount to be capitalized in property plant equipment. 250 million plus dismantling cost. A decommissioning cost মানে dismantling cost. Right, dismantling cost, you know the dismantling cost? Do you have any idea about dismantling cost? আমার যে আমি যে অ্যাসেটটা যে সময় আমার মানে ডিসমেন্টেল করব, রাইট, ডিসমেন্টেল বা অ্যাসেটটা যখন ডিসপোজ করব ওই Sure. সময় যে কস্ট ইনকার করবে, কারেক্ট? ওটা ধরেন একটা ল্যান্ড আছে, এই ল্যান্ডের উপর একটা প্লান্ট আছে, 10 বছর প্লান্টের লাইফ, 10 বছর পরে প্লান্টটা ভেঙে চুড়ে ল্যান্ডটা আগের অবস্থায় নিয়ে আসতে যে কস্টটা হবে সেটা ডিসমেন্টেলিং কস্ট। তাহলে এই ডিসমেন্টেলিং কস্ট ইটস এ ফিউচার কস্ট, রাইট? জি স্যার, তাহলে এটা কি করতে হবে? প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। তাহলে এই ডিসকাউন্টিং করতে 250 হবে। মিলিয়নের সাথে, রাইট, ডিসকাউন্টিং করে 50 মিলিয়ন ডিসকাউন্টিং করে আমি ধরলাম এটার ভ্যালু হলো 30 মিলিয়ন হলো ফর এক্সাম্পল। তাহলে 250 মিলিয়ন আরো 30 মিলিয়ন, যে দুইটা মিলে যেটা হয় সেটা হলো অ্যাসেটের ভ্যালু হবে। তাহলে এটা হলো অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, রাইট? ট্যাক্স কিন্তু এই 50 মিলিয়ন বুঝে না, তা সেটা বুঝে কিনা বুঝে সেটা পরে বলা আছে, কারেক্ট? on এতগুলো বিগার সোল্ড ওয়ান অফ, আচ্ছা এটা আলাদা জিনিস। দিস ডিসমেন্টেলিং cost will be allowed for tax purpose when paid, যখন পেমেন্ট করা হবে তখন এটাকে অ্যালাউয়েবল এক্সপেন্স সেই করবে। তার মানে কি এখন এটা ট্যাক্স শুধু কস্টটাকেই বুঝে। তাহলে বুঝতে পেরেছেন, ইনিশিয়ালি কিন্তু এই ডিসমেন্টেলিং কস্টের যে প্রেজেন্ট ভ্যালু, এটা ইনিশিয়ালি আপনার টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করে ফেলবে। ক্লিয়ার? ট্যাক্স ডেপ্রিসিয়েশন রেট for all owned tax assets is 10% on reducing balance method. Further, full year tax depreciation, এটা বাংলাদেশের যে ট্যাক্স লতে যেটা বলে প্রথম কোনো বছরের অ্যাসেট কিনলে ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে পারবেন, আর কোনো যে বছর ডিসপোজ করবেন ওই বছরে কোনো অ্যালাউন্স পাবেন। তাই এটা ভেরি সিম্পল। তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ, জাস্ট সলভ ইউ ফর ইউর ইনফরমেশন, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ 250 million, right? And million 1.08 to the power 6 years ছিল না, right? Yes sir, 6 years. That means কত ইয়ার, কতই হলো? রাইট, 250 281.51, রাইট? এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। কারেক্ট? তাহলে এটা ট্যাক্স বেস কত? এটা হলো ইনিশিয়ালি, আপনার কিন্তু ইনিশিয়াল আগে বের করে নিতে হবে, নাহলে আপনি এখানে ভুল হয়ে যাবে। কিন্তু ট্যাক্স বেস 250 মিলিয়ন। গভর্নমেন্ট পয়েন্ট। Yes, So sir. let's see the accumulated depreciation. Accumulated depreciation টা আমরা দেখি। In that particular case, এটা কত সালে কিনা হয়েছিল? 17-তে স্যার। 5 জানুয়ারি 2017। আর আপনি এখন এটা করতেছেন হলো 21 ডিসেম্বরে আসে, তাহলে 17, 18, 19, 20, 21, 5 বছর চলে গেছে, আর মাত্র 1 বছর আছে। তাহলে এটার ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে না? ক্যারিং অ্যামাউন্ট at 31 ডিসেম্বর 2021, রাইট? তাহলে এই যে 281, এগুলো কিন্তু আপনাকে কিভাবে বের করে এগুলো খুব সাউন্ড হতে হবে, রাইট? আপনি যদি বারবার ক্যালকুলেটর ভালো করে না ইউজ করতে পারেন, এখান থেকে কিন্তু আপনার সিগনিফিকেন্ট প্রবলেম হবে। তাহলে ক্যারিং অ্যামাউন্ট কিভাবে বের করবেন? আপনার অ্যাকাউন্টিং বলছে ডিপ্রিসিয়েশন রেট কত সেটা বলে দিচ্ছে, দেখি 10%। এটা হলো ট্যাক্সের ডিপ্রিসিয়েশন, রাইট? আর অ্যাকাউন্টিং এর এটার ইউজফুল লাইফ দেখছেন 6 ইয়ার্স, রাইট? 6 ইয়ার্স ধরলে ভেরি সিম্পল, ইন্টু 5 ডিভাইডেড বাই, সরি, ইন্টু 1 ডিভাইডেড বাই 6, কারণ 1 বছর আছে আর, তাই না? জি ক্লিয়ার? রিমেনিং 1 বছর আছে। হ্যাঁ, ট্যাক্সে কিভাবে বের হবে? 250 ইন্টু
0.9, রাইট? 10% ছিল না? কি বলেন? 10% ছিল, হ্যাঁ। জি তাহলে স্যার 0.9 ইন্টু 0.9, 4 বছর হয়েছে ইন্টু 0.9, দ্যাটস অল। ক্লিয়ার? 5 ইয়ার্স, 5 ইয়ার্স শেষে এটা বেরোবে। এইবার আসেন তাহলে টেম্পোরারি ডিফারেন্স। এটা কি টেম্পোরারি ডিফারেন্স বেরোবে? এটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। ডিডাক্টেবল difference. How much? This one minus this one. Got it? 100 million. এইভাবে করে আপনাকে ডেফার্ড ট্যাক্স এখানে অ্যাসেট বেরোবে। হ্যাঁ, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বেরোবে। ডিটিএ, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। তাহলে কোম্পানির ট্যাক্স রেট কত ছিল? লেট আস সি 30% ইনটু 0.3, বুঝছেন? 30 মিলিয়ন হবে। ক্লিয়ার? স্যার এভাবে কি প্রতিটা হেড ধরে ধরে ব্যালেন্স শিট আকারে আগাইতে হবে ডিফারেন্স গুলো নিয়ে? হ্যাঁ, কোর্সিন ভেবেন না যে একেবারে সহজ আসবে। আপনাদেরকে খাটতে হবে। এই প্রফেশনাল লেভেল আর ওই সার্টিফিকেট লেভেল আকাশ পাতাল পার্থক্য। এত সহজ কোশ্চেন দিয়ে আপনাকে এই করবে না। আচ্ছা, এগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? নো ওয়ারিস। কমপ্লেক্স যে ইস্যুগুলো সলভ করে দেবো। ওকে স্যার। স্যার এইখানে যে 50 মিলিয়নের জন্য যেটা আমরা ডিসকাউন্ট করে যেটা কস্টে দেখালাম সেকেন্ড ইয়ার বা থার্ড, এটার যে অ্যামোর্টাইজেশনের একটা ব্যাপার আছে, এটা কি এখানে ইগনোর করে যাব? না, ওটা ইগনোর করবো না। আমি শুধু এই অ্যাসেটের দেখাইলাম, আপনার প্রভিশনেরও তো দেখাইতো অফকোর্স। কারণ এই যে প্রভিশনের যে বিষয়টা, প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট, রাইট? ওটা তো অবশ্যই দেখাইতে হবে। প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট, এটা তো দেখাইতে হবে। কারণ আমার দেখেন এখানে ইনিশিয়ালি 31.51 ছিল, রাইট? এত মিলিয়ন ছিল, কারেক্ট? তাহলে 5 বছর শেষে এটা কিন্তু বাড়তে থাকবে, তাই না? 1.08, রাইট? এরকমই তো, তাই না? 08 additional into 1.08, রাইট? স্যার Into 5 দিলে হয়। পাওয়ার 5 দিয়ে দেন। হ্যাঁ, পাওয়ার 5 দিয়ে দিলে, রাইট? অ্যাবসলিউটলি কারেক্ট, পাওয়ার 5। মাথায় কাজ করতেছিল না, দেখছেন? এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা আসে নাকি না? কাকতালীয় ভাবে মিলল। তাহলে ঠিক আছে, যাই হোক। মানে এইটা হচ্ছে আপনার প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট। কারণ আর কিছুদিন পরে যায় এক সময় এটা 50 মিলিয়ন হয়ে যাবে, কারেক্ট? ওকে স্যার। ওকে, তাহলে এটা কি হবে? এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে ট্যাক্স বেস নিল, স্যার। রাইট? তাহলে এটা কি করবে? নীল হবে স্যার, ট্যাক্স হ্যাঁ, এটা তো লাইবিলিটি, রাইট? লাইবিলিটি দেন। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে বাট ট্যাক্স বেস ইজ নিল। তাহলে লাইবিলিটির ক্ষেত্রে ইফ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, তাহলে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করে, তাই না? জি। ডিটিএ। তাহলে ডিটিএ ই করতে হবে তাহলে। $30, 13 মিলিয়ন। ক্লিয়ার?
জি স্যার। ওকে। আর এই ডিকমিশনিং এক্সপেন্স এটা তো আর এটা ইনকাম স্টেটমেন্টের বিষয়, বুঝছেন? প্রতি বছর ডিকমিশনিং এক্সপেন্সই করতে হবে, প্রভিশন বাড়বে, এক্সপেন্স ডেবিট হবে। ওকে, no worries, we'll discuss all of the other issues related this question. It was a best question actually. It is a best question, right? And we'll discuss more question. No issues. So that's all for tonight. Thank you very much. See you in the next session.